সকালবেলা মনের শান্তিতে ঘুমিয়েছিলাম, তখনই বাসার কলিং বেলের আওয়াজে আমার শান্তির ঘুমটা ভেঙে গেল। খানিকটা রাগীভাবে চোখ খুললাম, কারণ কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, আনুমানিক 4টায় বা তার থেকেও দেরিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সকালবেলা তো আমার বাসায় কারো আসার কথা নয়। আমি বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। সকাল 11টা 35 বাজে। কি ভাবছেন এত দেরি করে ঘুম থেকে উঠি কেন? আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। এদিকে বাসার কলিং বেল বাজিয়ে কেউ একজন আমার মাথা খারাপ করে ফেলতেছে। আমি তাড়াতাড়ি করে চোখ মুখে কোনো মতে পানি দিয়ে নিলাম, দরজার কাছে গেলাম, দরজা খুললাম। ভেবেছিলাম একটা ধমক দিব, কেন এত বিরক্ত করতেছে সকাল সকাল। কিন্তু সামনে তাকিয়ে দেখি একটা ছেলে, বয়সে আমার থেকেও ছোট হবে, আনুমানিক বয়স 19-20 হবে। ছেলেটার গায়ের টি শার্ট দেখে বুঝে ফেললাম কুরিয়ার বয়। তাই কিছু বললাম না, কারণ সময় মতো জিনিস ডেলিভারি করতে না পারলে তো এদের আর চাকরি থাকবে না। তাই হয়তো এতবার বেল বাজাচ্ছিল। আমি এদের বিষয়টা বুঝি, তাই কিছু বললাম না, বোঝার চেষ্টা করলাম ছেলেটা কি বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার জন্য একটা কুরিয়ার আছে। এরপর ছেলেটা তার ব্যাগ থেকে একটা বাক্স বের করে আমার হাতে দিল। আমি হাতে নিলাম বাক্সটা। এরপর আমি ভিতরে যাব, তখনই ছেলেটা আবার বলল, স্যার 1 মিনিট, এখানে একটা সাইন করে দিন প্লিজ। হুম। আমি সাইন করে বললাম, কলিং বেল একটু কম বাজালেও পারতে। সরি স্যার, একটু তাড়া ছিল আর তাই আর কি। ইটস ওকে। এরপর আমি বাসার দরজা দিয়ে আমার রুমে চলে এলাম, বাক্সটা টেবিলের উপরে রেখে দিলাম, পরে খুলে দেখা যাবে। এইবার আপনারাই বলুন, আগে আমার পরিচয় দিব নাকি দেরিতে ঘুম থেকে উঠি সেটা বলবো? আগে পরিচয় দেই, তারপর না হয় এইসব ছোটোখাটো বিষয় বলা যাবে। হাই, আমি শ্রাবণ আহমেদ ইমন। অনেকে হয়তো চিনেন, আবার যারা চিনেন না তারা ইনবক্সে এসে পরিচিত হয়ে যান। ওকে। পরিবার বলতে আমি, আব্বু আম্মু, বড় এক ভাই এবং আমাদের সকলের থেকে ছোট একটা বোন, এটাই পরিবার। কিন্তু দুঃখের বিষয়, আমি তাদের সাথে থাকি না। আজ প্রায় 5 মিনিটের মধ্যে নুডলস রান্না করলাম, আপাতত আগে খেয়ে নেই, তারপরে বাকি কথা বলতেছি। ওকে বাই। টেলিভিশনে আজকে নিউজ দেখতেছিলাম, তখনই আমার মোবাইলে একটা কল আসতো। আমি নাম্বারটা চেক করে রিসিভ করলাম। জাকির সাহেব বলুন। অনেকদিন তো হলো, এইবার তো অফিসে জয়েন করুন। জাকির সাহেব, করব, খুব তাড়াতাড়ি জয়েন করব। স্যার, যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম, স্যার কোন জেলা আপনার ট্রান্সফার করব? সেটা আমি আপনাকে একটু পরে ফোন দিয়ে বলতেছি। ওকে স্যার, রাখি তাহলে। হুম। এরপর ফোনটা রেখে ভাবতে লাগলাম দেশের কোন জায়গা আমার ভালো লাগে। পেয়েছি, সিলেট। সিলেট শহরটা আমার খুব ভালো লাগে। বিকেলে জাকির সাহেবকে ফোন করে জানিয়ে দিলেই হবে। এরপর আমি ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে এলাম। রুমে ঢুকে রেডি হতে লাগলাম। রেডি বলতে একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে নিলাম। উদ্দেশ্য বাসার পাশের পার্ক, সেখানে গিয়ে একটু চিল করা যাবে। রুম থেকে বের হতে যাব, তখনই চোখ গেল টেবিলের উপরে রাখা সেই বাক্সটির উপর। আর দেরি বা করে তাড়াতাড়ি খুলে ফেললাম। ভিতরে একটা ফাইল রাখা আছে। ফাইলটা খুলে দেখতে লাগলাম। বিশ্বাস করুন, আমি ভাবতেও পারি নাই যে কেউ সকাল সকাল আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে। এরপরে আমি নিচে একটা চিঠি দেখতে পেলাম, সেটা হাতে নিয়ে একটু অবাক হলাম। তবে ভয় পাইনি, কারণ ভয় আমি পাই না, আমাকে সেইভাবে তৈরি করা হয়েছে। সেখানে লেখাগুলো ছিল এমন: শ্রাবণ, আমার হাতে বেশি সময় নেই। আমি জানি আমি একটু পরে না ফেরার দেশে চলে যাব। তুই হয়তো এতক্ষণে জেনে গেছিস আমি তোর হাতে কি দিয়েছি। আমার জীবনে সব সুখ চলে গেছে এইগুলো কালেকশন করতে। আমি চেয়েছিলাম এই খেলাটা সম্পূর্ণ করতে, কিন্তু আফসোস, ও জেনে গেল। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আরো গাড়ি করে তোর কাছেই আসতেছিলাম, কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দেয়। আমরা রাস্তার একপাশে থাকা ল্যাম্পপোস্টে আঘাত খাই। এরপর আমি আর আমার বন্ধু এই কাগজগুলো নিয়ে দৌড়ে চলে যেতে চাই, কিন্তু পারি না। অনেক কষ্টে তোকে এই চিঠিটা লিখলাম। হাতে কাটা ছিল, তাই হয়তো রক্ত লেগে আছে। আমি আমার বন্ধুকে বাঁচিয়ে দেই, ও পালিয়ে চলে গেছিল। আর যাওয়ার আগে আমার কাছ থেকে এই চিঠি আর ফাইলটা নিয়ে যায়। আশা করি তোর কাছে এটা পৌঁছাবে। আমি জানি
তুই তোর আন্টি আর রুহির কোনো দিন ছাড়বি না। এই ফাইলে সব কিছুর প্রমাণ আছে। আমি তো আর থাকবো না। তুই কাউকে ছেড়ে দিস না। মনে রাখিস, এদের কারো কোনো ক্ষমা হয় না। বাবা, নিজের খেয়াল রাখিস। আর এখন তো আর আমি থাকবো না। আমাকে কথা দে তুই তোর পরিবারের কাছে ফিরে যাবি, তাহলেই আমি মরে শান্তি। ব্যাস, আর কিছু লেখা নেই। চিঠিটা শেষ। মনটা হালকা খারাপ হয়ে গেল। আমি সবকিছু গুছিয়ে আবার রেখে দিলাম। আজকে 1 মাস হলো আঙ্কেল মারা গেছেন। তিনি একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। আঙ্কেলের কেউ ছিল না, তারা আমারও কেউ ছিল না। তাই আমি আর আঙ্কেল একসাথে থাকতাম। এই গল্প অন্য একদিন বলবো। জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, এই আঙ্কেলটা আবার কে? তার সাথে আমার কিসের সম্পর্ক? আর এই চিঠির মানেই বা কি? আর আমিই বা কেন এদেরকে শাস্তি দিব যারা আঙ্কেল আন্টি আর রুহিকে খুন করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, গল্পের নাম অনুযায়ী এক্স গার্লফ্রেন্ড কই? হারে ভাই, একটু ধৈর্য ধরেন, সব পেয়ে যাবেন। চলুন গল্পে ফিরে যাই। আমি আলামিনকে ফোন দিলাম। আমার আন্ডারে কাজ করে। কিছু সময় রিং হওয়ার পরে ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে কল করলেন, নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তুই ঠিক ধরেছিস আলামিন। তুই কোথায় আছিস এখন? স্যার, আমি তো অফিসে বসে আছি। শোন, আমি তোকে একটা ছবি হোয়াটসঅ্যাপ করতেছি। ওই ব্যক্তির সব তথ্য আমার চাই। কোথায় আছে, কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। ওকে স্যার, আপনি পিকটা সেন্ড করুন। আচ্ছা। এরপর আমি ফোনটা রেখে দিলাম। চলে এলাম আঙ্কেলের রুমে। যে রুমে আঙ্কেল থাকতেন, আমি তার ড্রয়ার খুলে আঙ্কেলের মোবাইলটা বের করলাম। এরপর সেখান থেকে একটা ছবি আমার মোবাইলে নিয়ে নিলাম। সেই ছবিটি আবার আলামিনকে দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ ক্লিয়ার। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমি আবার আমার রুমে গেলাম। বিছানা থেকে নিজের পার্সোনাল ল্যাপটপটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে আছি। চারিদিকে শুধু কাপল আর কাপল। আমি শুধু চেয়ে চেয়ে তাদের কাণ্ড দেখতেছি। আমার বেশ ভালোই লাগে এগুলো দেখতে। আমি যে বেঞ্চে বসে আছি, এখানে কেউ বসে না, কারণ আমি রোজ এই সময় এসে এখানে বসি। আর এই পার্কে প্রায়ই আমার চেনা পরিচিত লোক আসে। আমি তাদের সকলকে চিনি, কিন্তু তারা আমাকে চিনে না। এখানে এমন অনেক মেয়ে আছে যাদের বাবা অনেক বড় বড় ব্যবসায়ী, কিন্তু তাদের মেয়ে বা ছেলে, যাক এসব কথা বাদ দেই, আসল কথায় আসি। আমি বসে আছি চোখ দুটি বন্ধ করে। প্রায় 5টা বছর ধরে আমি এখানে এসে বসে থাকি। আর যখনই চোখের সামনে এমন জোড়া দেখতে পাই, তখনই আমার শিমলার কথা মনে পড়ে যায়। কেন জানি না, ওকে ভুলতে পারি না। সেই কবে 8 বছর আগে দেখেছিলাম ওকে। তবে ওর যে চোখ দুটি ছিল তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর ঠোঁটের কথা নাই বা বললাম, তাছাড়া গলার কণ্ঠ তো মাশাআল্লাহ, সব ঠিক ছিল, শুধু মেয়েটাই খারাপ ছিল। তাই তো ওকে আজও আমি ভুলতে পারি নাই। আমার জীবনে শিমলার চ্যাপ্টারটা অনেক অদ্ভুত। আমি জানি না এই মেয়েটাকে আমি কোনোদিন পাবো কিনা, আর কোনোদিন ভুলতেই বা পারবো কিনা। সব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, আমি এতক্ষণ ধরে শিমলা শিমলা করতেছি। এই শিমলাটা কে ভাই? আপনি ঠিক ভাবতেছেন, এই শিমলাই হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে প্রায় 8 বছর আগে আমাদের সম্পর্কের রীতি ঘটেছিল। 2 বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সেই দিন শিমলা চলে গিয়েছিল আমাকে একা করে। হঠাৎ একটা শব্দে আমার ঘোর কেটে গেল। আমি ল্যাপটপে তাকিয়ে দেখি আলামিনের মেইল। আমি মেইলটা চেক করতে লাগলাম। আমি বুঝতে পারতেছি না আমার সাথে হচ্ছেটা কি। একদিনে আমি 2টা ভীষণ বড় শক খেলাম। প্রথমত, আঙ্কেল আমার হাতে সবকিছু তুলে দিল। আমি তো ভেবেছিলাম অনেক কষ্ট করে আমাকে ফাইলগুলো জোগাড় করতে হবে, কিন্তু না, অনেক সহজে সবকিছু হয়ে গেল। আর এখন জানতে পারি আমাকে নাকি খুলনা যেতে হবে। এটা সেই শহর যেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম 8 বছর আগে। মনের ভিতর একটা অজানা ভয় কাজ করতেছে। মনে অনেক প্রশ্ন এসে জমা হচ্ছে। সেখানে গিয়ে কি আমি আমার পরিবারের দেখা পাবো? আমাদের সেই বাসাটা কি এখনো সেখানে আছে, নাকি অন্য কোথাও চলে গেছে সবাই? এখনো কি আমাকে কেউ মনে রেখেছে? আর শিমলাই বা কোথায়? ওর দেখা কি আবার পাবো? আমি জানি এসব প্রশ্নের উত্তর আমি খুলনা গেলেই পাবো। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি যাকে খুঁজতেছি, মানে যে আমার আঙ্কেলকে মেরেছে, সে নাকি খুলনা থাকে। তার বাসা নাকি খুলনা শহরে। তাই তাকে শেষ করতে হলে তো আমাকে খুলনা যেতেই হবে। আর আমার অতীতের সবকিছু এই খুলনা শহরেই। আমি পকেট থেকে ফোন বের করে, জাকির সাহেব। জি স্যার, বলুন। খুলনা শহরে আমাকে ট্রান্সফার করুন জলদি, ফাস্ট। ওকে স্যার। এরপর ফোনটা রেখে দিলাম। মোবাইলে তাকিয়ে দেখি তখন বিকাল 4টা বেজে গেছে। আমি ভালো করে আলামিনের দেওয়া ফাইলটা দেখতে লাগলাম। লোকটার নাম এনামুল হক, বর্তমানে খুলনার এমপি। ভুল হলে মাফ করবেন, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। এটা হচ্ছে তার উপরের পরিচয়।
আর যদি গভীরে যাওয়া হয় তাহলে হয়তো এর কোনো শেষ হবে না। অনেক কালো ব্যবসার সাথে জড়িত, আর তার সাথে মার্ডারের মতো অনেক ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানে না, শুধু কয়েকজন ছাড়া। ফাইলে আর কিছু লেখা নেই। এখানে এনামুলের মোবাইল নাম্বার দেওয়া আছে, সাথে তার কিছু পার্সোনাল তথ্য। আমি ল্যাপটপ অফ করে নিলাম। মুখের কোণায় কেন জানি একটা হাসি চলে আসতেছে, কারণটা না জানাই থাক। আর কিছু সময় পার্কে বসেছিলাম, এরপর ক্ষুধা অনুভব করলাম, তাই চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। হাতে কোনো কাজ নেই, তাই রেস্টুরেন্টেই বসে আছি আর ল্যাপটপে ফেসবুকিং করতেছি। তখনই আমার সামনে এলো আবেদ। আবেদ হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড। আবেদ আমার সামনে বসে বলল, কিরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু, চলে যাচ্ছে। তোর কি খবর তাই বল। আরে বন্ধু, আর বলিস না, গার্লফ্রেন্ডের প্যারা বড়ই ভয়ঙ্কর। কেন, তোর আর অনুর কি হলো আবার? দুর্বল, সারাদিন শুধু প্যারা দেয়। যেমন? আরে ভাই, তুই তো জানিসই যে আমি পাবজি কতটা পছন্দ করি, কিন্তু ওই মেয়ে আমাকে পাবজি খেলতে দেয় না। সেই ভার্সিটি লাইফ থেকে গেমটা খেলে আসছি, আর এখন শালা সব শেষ। বাহ বাহ। বন্ধু, মজা নিস না। আজকে হঠাৎ এখানে কেন? এখানে কি সাদে এসেছি? ওই দিকে দেখ। এরপর ওর কথা মতো বাম পাশে তাকিয়ে দেখে অনু বসে আছে। হায় আল্লাহ, ভাই তুই যা তাহলে, দেখ আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। হুম। বন্ধু, কালকে আমি খুলনা যাচ্ছি। হঠাৎ খুলনায় কেন? ট্রান্সফার হয়েছে ওখানে। দূর, সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের ফ্রেন্ড সার্কেলটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দোস্ত, মন খারাপ করলে হবে, এটাই জীবন। এরপর আবেদ আমাকে জড়িয়ে ধরল আর বলল, অনেক মিস করব তোদেরকে দোস্ত। দোস্ত, আজকে আসি তাহলে। এরপর আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে। আমি বাসার কাছে এসে একটা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে বাসায় ঢুকলাম। ও, আপনাদেরকে তো বাড়ির কথা বলাই হয়নি। চলুন বাসার সম্পর্কে কিছু বলি। আমি যে বাসায় থাকি সেই বাসাটা আমার না, আবার আমার মানে হচ্ছে এই বাসার মালিক ছিলেন রফিক আঙ্কেল, মানে যে মারা গেছে। যেহেতু তার কোনো ছেলে বা মেয়ে নেই, তাই এই বাসা আমারও বলা যায়। বাড়িটা 2 তলার। এর বড় বাসায় শুধু আমি একা থাকি। একটু অদ্ভুত হলেও আমার তো ভালোই লাগে। থাক, আর কিছু বলবো না। আমি বাসায় ঢুকে সোজা ছাদে চলে এলাম। ছাদের একপাশে দোলনা আছে। আমি সেখানে গিয়ে বসে পড়লাম আর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলাম। হাতে সিগারেট আর মনে অনেক প্রশ্ন নিয়ে বসে আছি। জীবন বদলাতে আসলে সময় লাগে না। আগে আমি কি ছিলাম আর এখন আঙ্কেলের কারণে কি হয়ে গিয়েছি, ভাবতেই অবাক লাগে। এরপর ছাদে বসে কয়েকজন বন্ধুর সাথে ফোনে কথা বলে নিলাম, কারণ কালকে তো খুলনা চলে যাচ্ছি। জানি না আবার কবে আসব। নিচে এসে কিচেনে গিয়ে রান্না করতে লাগলাম। আমি নিজেই রান্না করতে পারি, তাই কাউকে লাগে না। রাতে খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে এসে মোবাইলে গেম খেলতে লাগলাম। তখনই মোবাইলে একটা কল আসলো। বলুন তো কেমনটা লাগে। তারপরে গেম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করি। জাকির সাহেব ফোন করেছে। আপনি ফোন দেওয়ার আর সময় পেলেন না? সরি স্যার, কিন্তু একটা নিউজ জানানোর জন্য ফোন করেছিলাম। বলেন। স্যার, আপনার ট্রান্সফার হয়ে গেছে খুলনায়। প্রথমে তো রাজি হচ্ছিল না, পরে আপনার কথা বলায় রাজি হয়েছে। গুড জব। স্যার, সবচেয়ে মজার বিষয় কি জানেন? কি? স্যার, খুলনা বিভাগে মাত্র কয়েকদিন আগে এক অফিসারকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু আপনি তার সবকিছু বেচতে দিলেন। এখন সে নওগাঁ ট্রান্সফার হয়েছে। আপনি মিয়া অনেক বেয়াদব হয়েছেন। জি স্যার, মানে? আচ্ছা, সবকিছু বুঝলাম, কিন্তু সেখানে তো আমি কিছু চিনি না। একটা থাকার ব্যবস্থা করতে হবে তো নাকি? স্যার, আপনি আমাকে এই 2 বছর এইটুকু চিনলেন? আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। তাই নাকি? তা কি ব্যবস্থা করেছেন শুনি। স্যার, সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। একটা এসি বাসের টিকিট কেটে রেখেছি আপনার জন্য। এরপর সেই বাসে উঠে সোজা খুলনায়। সেখানে আপনার জন্য অপেক্ষা করবে মিস্টার আরিফ। সেখানে আমার মতো আপনার সাথে সব সময় থাকবে মিস্টার আরিফ। সে খুলনার ছেলে, তবে এখনো চাকরিতে জয়েন করে নাই। আপনার সাথেই জয়েন হবে এবং সেই ছেলে আপনাকে একটা বাসায় নিয়ে যাবে। বাসাটা সম্ভবত 2 তলা, আমি ভালো করে জানি না, তবে এইটুকু বলতে পারি আপনার সেখানে কোনো অসুবিধা হবে না। আর কোনো অসুবিধা হলে তো আমি আছি। আমি তো জাকির সাহেবের কথা শুনে পুরাই হট। এই কি সেই জাকির সাহেব যে কিনা 2 বছর আগে একটা বোকার ডিব্বা ছিল, কিছুই বুঝতো না, সব আমি বুঝিয়ে দিতাম, আর এখন আমার সাথে থাকতে থাকতে অনেক ফাস্ট হয়ে গেছে। ভালোই।
হয়েছে আর বলার দরকার নেই, আমি বুঝে গেছি আপনি সবকিছু ঠিক করে রেখেছেন। গুড জব। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে মিস্টার জাকির সাহেব, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। মানে বুঝলাম না স্যার, আপনি কি চিরকালের জন্য খুলনায় চলে যাচ্ছেন নাকি? অনেকটা সেই রকম, পরিস্থিতি ভালো হলে আর আসবো না হয়তো এই ব্যস্ত শহরে। স্যার তাহলে আমার কি হবে? আপনি এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছেন, এখন আর আমার প্রয়োজন হবে না। স্যার আপনি প্লিজ যাবেন না। আপনি জানেন আমি যেটা একবার বলে ফেলি সেটা থেকে আর ফিরি না। আচ্ছা স্যার, আবার দেখা হবে আশা করি। আচ্ছা জাকির সাহেব, বাস কয়টায় ছাড়বে? জি স্যার, সকাল 10টায়। আচ্ছা ভাই, এরপর ফোন রেখে দিলাম। আসলে এই শহরে প্রায় 8 বছর ধরে আছি, তাই অনেকটা মায়া জমে গেছে। ইচ্ছা করতেছে না চলে যেতে, কিন্তু আঙ্কেলের কথা আমাকে রাখতে হবে। আর তাছাড়াও নিজের একটা পরিবার আছে আমার, তাদের কথাও চিন্তা করতে হবে। পরিবারের কাছ থেকে আমি অনেকদিন দূরে থেকেছি। আর নয়, আমি যখন আমার বাসা, আমার প্রিয় শহর ছেড়ে এসেছিলাম, তখন আমার বয়স সম্ভবত 16-17 ছিল, ঠিক মনে নেই। তখন এত কিছু বুঝতাম না, তখন আবেগ দ্বারা জীবন চালিত করতাম। আমি ঠিক হলে এই বয়সের প্রায় 80 ভাগ ছেলে মেয়ে আবেগ দিয়ে জীবন চালায়, আমিও তাদের একজন ছিলাম। আবেগের বশে বাসা থেকে পালিয়ে আসি আর এসে পড়ি যান্ত্রিক শহর ঢাকাতে। আর এখানেই আঙ্কেলের সাথে কেটে যায় দীর্ঘ 8 বছর। ও সরি, এত আঙ্কেল আঙ্কেল করতেছি, আপনাদের তো আঙ্কেলের নামই বলা হয়নি। আঙ্কেলের নাম হচ্ছে রফিক চৌধুরী। তিনি পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আর বাকি সবকিছু গল্পে আস্তে আস্তে জানতে পেরে যাবেন। আর একটা বিষয়, আমি বাসায় কেন ছেড়ে চলে এসেছিলাম, আর এতে কি আমার পরিবারের কোনো দোষ ছিল নাকি আমারই কোনো দোষ ছিল, এই সব কিছু পরে কোনো এক সময় বলবো। আর আমি বর্তমানে কিসের চাকরি করি এটা অজানাই থাক, পরে সারপ্রাইজ দিব আপনাদেরকে। এখন গল্পে ফেরা যাক, চলুন। জাকির সাহেবের ফোনটা রেখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। অনেক রাত হয়ে গেছে, এরপর ঘুমাতে যাব। তখনই একটা কথা মনে পড়লো, তাই মোবাইলে থেকে নিজের পার্সোনাল সিমটা খুলে ফেলি। একটা অবৈধ সিম প্রবেশ করাই আমার মোবাইলে। এরপর মোবাইলটা অন করে ল্যাপটপ থেকে একটা নাম্বার উঠিয়ে কল করি সেই নাম্বারে। কিছু সময় রিং হওয়ার পরে কল রিসিভ করলো, কিন্তু মজার বিষয় হচ্ছে ফোনটা রিসিভ করে কোনো কথা বলতেছে না, একদম চুপ করে আছে। অনেক চালাক আছে, তাই আমি বললাম, মিস্টার এনামুল, আপনি তো দেখছি অনেক চালাক, কিন্তু এত চালাক হয়েও আপনি ফেসে গেলেন। খুব খারাপ লাগতেছে আপনার জন্য। কে কে বলছেন আপনি? আর আমার নামেই বা জানলেন কিভাবে? নাম্বার পেয়েছেন কই? কুল কুল, এত ব্যস্ত হলে চলবে? আপনার বিপি হাই হয়ে যাচ্ছে যে। এইবার এনামুল অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে লাগলো যে আমি কি করে তার এই সব পার্সোনাল বিষয় জানলাম। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। আর তার এত ভয় পাওয়ার কারণ হচ্ছে সে অনেক খারাপ কাজ করে থাকে, যেগুলো সে সব গোপনে করে যায়। এই তো 3 দিন আগে একটা মেয়েকে জোর করে রেপ করে মেরে ফেলেন তিনি। আর এইটা করতে তাকে কেউ দেখে ফেলে, কিন্তু কে দেখে ফেলে সেটা সে জানে না, তাই একটু ভয় আছে। এনামুল হক কাপা কাপা কণ্ঠে বললেন, কে তুমি? এই হাসি শুনে যেন এনামুলের প্রাণ যায় যায় অবস্থা। এইবার তিনি একটু জোর গলায় বললেন, কে তুমি আর কি চাও? তোর মৃত্যু। তুই জানিস না আমি কে? আর তুই কার সাথে কথা বলতেছিস জানিস? সকলের সামনে তোকে খুন করব, মনে রাখিস আমাকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোর টিকিট তো আমি 8 বছর আগে কেটে রেখেছিলাম, শুধু সময়ের অপেক্ষা ছিল। এখন সব কিছু ঠিক আছে, দেখা হবে এনাম ভাই, আলবিদা। আমি এরপর ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দেওয়ার পরেই অনেক কল আসতে লাগলো এনামুলের, কিন্তু আমি সিমটা খুলে ভেঙে ফেলে দিলাম, কারণ আমি জানি এনামুল এখন এই সিম ট্র্যাক করে আমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু অত সহজ না রে ভাই। আপনি ঠিকই ধরেছেন, এই সে এনামুল যে আমার আঙ্কেলকে খুন করেছে। শুধু আঙ্কেলকে নয়, আঙ্কেলের মেয়ে এবং তার স্ত্রীকেও। এনামুলকে ফোন দেওয়ার কারণ হচ্ছে ওকে একটু আতঙ্কে রাখা। আমি অপরাধীকে আতঙ্কে রাখতে ভালোবাসি, তাই একটু মজা নিলাম এনাম ভাইয়ের সাথে। এরপর ফোনটা রেখে সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে তো আমাকে খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রোজকার মতো সকালের খাবার বানাতে গেলাম। নাস্তা বানিয়ে খাবার খেয়ে নিলাম। এরপর ঘড়িতে চেয়ে দেখি 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার সব কিছু একটা ব্যাগে গুছিয়ে নিলাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মানে আঙ্কেলে দেওয়া ফাইলটা খুব ভালো করে ব্যাগে রেখে দিলাম। এরপর বাসার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলাম। মনটা একটু খারাপ, কারণ অনেক দিন হলো এই বাসাতে আছি, আর আজকে সবকিছু ছেড়ে চলে যাচ্ছি।
আবার একদিক দিয়ে একটু এক্সাইটেডও লাগতেছে, কারণ নিজের শহরে যাচ্ছি। বাসা থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ আমার বাসার একটু দূরেই বাস স্ট্যান্ড, তাই আর রিক্সা নিলাম না। বাস স্ট্যান্ডে আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। আমি বাইরের একটা দোকান থেকে কিছু চিপস আর জুস নিয়ে বাসের সিটে গিয়ে বসলাম। বাসে করে কোথাও গেলে আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। অনেকে আবার আমাকে বাচ্চা বলতে পারেন, আসলে আমি কিন্তু বাচ্চা না। বাস ছাড়তে এখনো 10 মিনিট বাকি। আমি একটু আগে ভাগে গিয়ে বসে উঠে পড়লাম, কিন্তু বাসে ঢুকে সিটের কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার সিট হয়তো জানালার কাছে পড়বে, কিন্তু না, আমার পোড়া কপাল। আমি মন খারাপ করে আমার সিটে বসে পড়লাম। আমার পাশের সিট ফাঁকা, হয়তো একটু পরে এসে বসে পড়বে। আমি এসব কিছু না ভেবে পকেট থেকে হেডফোন বের করে মোবাইলে ঢুকিয়ে গান শুনতে লাগলাম। বাসের সিটে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে আছি আর ফেলে আসা দিনগুলোর কথা মনে করতেছি। কতই না রঙিন ছিল আগের দিনগুলো। আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল আমার আব্বু। সে একটা সরকারি প্রাইমারি স্কুলের সাধারণ একজন শিক্ষক ছিল, আর আমরা পরিবারে মোট সদস্য ছিলাম 5 জন, আব্বু, আম্মু, ভাইয়া, আপু আর আমি। ভাইয়া আমার অনেক বড় ছিল। আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন ভাইয়া অনার্স কমপ্লিট করে ফেলেছিল, তাই আমি ভাইয়াকে সবসময় একটু বেশি ভয় পেতাম। আর আমার যে আপু ছিল সে আমার থেকে 4 বছরের ছোট ছিল। ছোট হলে কি হবে, আমাকে সবসময় জ্বালিয়ে মারত। আমাদের ভাই বোনের কারণে আমাদের পরিবারের সবসময় খুশির ছোঁয়া লেগে থাকতো, আর এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতো আমার আব্বু। তিনি কখনো আমাদের কোনো আবদার অপূর্ণ রাখে নাই। তবে ভাইয়া তো ঘরের বড় ছেলে, তাই ভাইয়া আব্বুর কাছে তেমন কিছু চাইতো না। এক কথায় আমাদের পরিবারের মধ্যে আমি একটু ব্যতিক্রম ছিলাম। যেমন ধরেন, আব্বু এখন আমার এইটা লাগবে, আব্বু আমার এখন ওইটা লাগবে, ভাইয়া আমার কিছু টাকা লাগবে ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আব্বু আর ভাইয়া কখনোই আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু হঠাৎ একটা কারণে তখনই একটা মেয়ে আমাকে বলে উঠলো, এক্সকিউজ মি। ও হ্যালো, এক্সকিউজ মি। এইবার আমি কিছু একটা শব্দ পেলাম, তাই চোখ মেলে তাকালাম। পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ। আমার থেকে যে অনেক ছোট হবে সেটা আমি দেখেই বুঝে ফেললাম। আর কিছু না ভেবে আমি বললাম, জি, আমাকে কিছু বলতেছেন? আপনাকেই বলতেছি, সেই কখন থেকে। বলুন, কি বলবেন? ওই মিয়া, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আমাকে আমার সিটে বসতে দিন। আজব তো, আমি আপনাকে বসতে কি না বলেছি নাকি? আপনার যেখানে খুশি সেখানে গিয়ে বসেন, এখানে আমি কি করব? আপনার পাশের সিটটাই আমার, আর আপনি এখান থেকে না উঠলে আমি ভেতরের সিটে যাব কিভাবে? আবুল কোথাকার। ও শিট, সরি, আমি বুঝতে পারিনি। আগে বলবেন না? সরি। যত সব। আমিও আমার সিটে বসে পড়লাম, আর মনে মনে ভাবতে লাগলাম, এটা মেয়ে নাকি অন্য কিছু। কথায় কথায় রাগ দেখায়, আর তাছাড়াও আমাকে কি সব বললেই মাত্র, আমি নাকি মিয়া, আবুল, যত সব। এগুলোর মানে কি? একটা অপরিচিত মানুষকে কখনো কেউ এগুলো বলে? আমার মনে হয় মেয়েটার মাথায় সমস্যা আছে, তা না হলে কেউ এগুলো বলে? আমি আর চোখে মেয়েটার দিকে চেয়ে দেখি ফোনে কথা বলতেছে। কি বলে সেটা শোনার খুব ইচ্ছে হলো, কেন সেটা আমি নিজেও জানি না। তাই আমি একটু শোনার চেষ্টা করলাম কি বলে। হ্যাঁ ভাইয়া, আমি এইমাত্র বাসে উঠলাম, একটু পরে বাস ছেড়ে দিবে। অপর প্রয়াস থেকে কি বলে সেটা শুনতে পাই না। কোনো সমস্যা হবে না ভাইয়া, তুমি শুধু শুধু চিন্তা করো না। ভাইয়া, আমি বাসায় এসে এটা নিয়ে তোমার সাথে কথা বলতেছি, এখন প্লিজ এটা বাদ দাও। এরপর ফোনটা রেখে দিল। মেয়েটার কথা শুনে এইটুকু বুঝতে পারলাম যে মেয়েটা হয়তো তার ভাইয়ের সাথে কথা বলতেছিল এতক্ষণ। আমি তো ভেবেছিলাম হয়তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। যাই হোক, সব মেয়ে তো আর এক নয়। আমি আর মেয়েটার দিকে খেয়াল না করে সিটে হেলান দিলাম। আবার আগের মতো ভাবতে লাগলাম অতীত। সবকিছু ঠিকঠাক চলতেছিল আমার জীবনে। যখন আমি 8ম শ্রেণীতে পড়ি তখন আমার জীবনে সিমলা নামের একটা মেয়ে আসে। সিমলার বাসা ছিল আমাদের পাশের এলাকায়। এর আগে সিমলা তার মামার বাসায় থেকে লেখাপড়া করত। সেই দিন ছিল শুক্রবার। আমি আর আমার কয়েকজন বন্ধুরা মিলে আমাদের স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই আমাদের পাশ দিয়ে 2টা মেয়ে হেঁটে যায়। আমি প্রথমে খেয়াল করি নাই, কিন্তু মেয়েটা যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল আর আমার মুখে তার ওড়না লাগলো, তখন আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা। মেয়েটির ওড়নায় পাগল করা ঘ্রাণ ছিল। আমি সাথে সাথে মেয়েটার দিকে তাকাই। ব্যাস, হয়ে গেল। আমি হাঁ করে একভাবে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কি বলবো, আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েটির সবকিছু যেন একদম পারফেক্ট। সবচেয়ে বেশি ভালো লেগেছিল মেয়েটির টানা টানা 2টি চোখ। আমি যেন সারা জীবন এই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো। মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চলে গেছে খেয়ালই করি নাই। আমি বাস্তবে ফিরে এসে সামনে দৌড়ে গেলাম। পিছে পিছে আমার বন্ধুরাও এলো, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম।
কিরে দোষ, সেই কখন থেকে কি খুঁজতেছিস, কিছুই বলতেছিস না। দোস্ত, ক্রাশকে খুঁজতেছি। সবাই হেসে দিল। সবাই কিছু সময় ভেবে বলল, তুই যখন ওকে এখানে দেখেছিস তাহলে নিশ্চয়ই আমাদের বা পাশের এলাকার মেয়ে বা ঘুরতে এসেছে। তাহলে ওকে খুঁজে পাওয়া যাবে, সমস্যা নাই, চিন্তা করিস না। এইভাবে সেই দিন বাসায় চলে যাই। কিন্তু বাসায় গিয়ে আমার কিছুতেই ভালো লাগতেছিল না, শুধু মেয়েটা কথাই ভাবতেছিলাম। অবশেষে পরের দিন আর কিছু না ভেবে স্কুলে চলে গেলাম। আমি সহ আমার সব বন্ধুরা স্কুলের মাঠে বসে আছি। একটু পরে ক্লাস শুরু হবে, তাই ক্লাসে চলে গেলাম। সেই দিন আমি ক্লাসে গিয়ে সব থেকে বড় শট খাই, কারণ ক্লাসের ফার্স্ট বেঞ্চে কালকে সেই মেয়েটা বসে আছে। কথা বলতে যাব তখনই স্যার ক্লাসে আসে। ব্যাস, ক্লাস করতে লাগলাম। মেয়েটি নাকি আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে, নাম শিমলা। আমি তো আজকে সারাদিনে শিমলার দিকে তাকিয়েছিলাম। অবশেষে সব ক্লাস শেষ হলো। এর মাঝে আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে এই সেই মেয়ে। ক্লাস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, সাথে আমার বন্ধুরা। শিমলা আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে বের হলো। আমি তাদের পথ আটকে দাঁড়ালাম। ওই শ্রাবণ, পথ আটকিয়েছিস কেন? সামনে থেকে সর, বাসায় যেতে হবে। হৃদিতার কাছে গিয়ে বললাম, দোস্ত তুই প্লিজ একটু ওইদিকে গিয়ে অপেক্ষা কর, শিমলার সাথে আমার কিছু কথা আছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকালো হৃদিতা। এরপর অন্য পাশে গিয়ে দাঁড়ালো, সাথে আমার ফ্রেন্ডরাও। এ কি, আপনি কে? আর আমার রাস্তা আটকিয়েছেন কেন? আমি তোমাকে ভালোবাসি। কালকে বিকালে তোমাকে দেখেছি, আর তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলবে না। বিশ্বাস করো, কালকে তোমাকে দেখার পরে সারা রাত একটু ঘুমাতে পারি নাই। তাই তোমাকে চাই। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? শিমলা অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। অবাক হওয়ারই কথা, চেনা নাই জানা নাই হুট করে এসে প্রপোজ। কি বলতেছেন আপনি এগুলো? কানে কম শোনো, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। চুপ করুন আপনি। সেই কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন আর আমি শুনে যাচ্ছি। তার মানে এই না যে ভালোবাসি বলেছি, তার মানে এই না যে এখনই প্রেম করতে হবে। আগে ভেবে দেখো, ভালো লাগলে তারপরে না হয় প্রেম করব দুইজন একসাথে। শিমলা আর কিছু না বলে আমার কাঁধে ধাক্কা দিয়ে সামনে হেঁটে চলে গেল। সাথে হৃদিতাও ছিল। আমি একভাবে শিমলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি তখন যখন দেখি শিমলা যাওয়ার সময় পিছে ফিরে আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। ব্যাস, বুঝে গেলাম গ্রিন সিগন্যাল আছে অপর পাশ থেকে। এইভাবে 1 মাস কেটে গেল। এর মাঝে প্রতিদিন আমি শিমলাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই ভাবলাম যে আর শিমলার পিছে ঘুরবো না, আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো। আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা আর আসবে না মনে হয়, তাই এসব নিয়ে আর না ঘাটাই ভালো। আজকে 1 সপ্তাহ পরে স্কুলে এলাম। এই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, কারণ শিমলাকে দেখলে নিজেকে আটকে রাখতে পারি না। শুধু ওর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করে। তাই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, যাতে করে শিমলাকে ভুলে যেতে পারি। কিন্তু আজকে স্কুলে এসে তো আমি পুরোই অবাক হয়ে যাই, কারণ স্কুলে এসে দেখি শিমলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজতেছে হয়তো। আমি কিছু না ভেবেই সামনের দিকে যেতে লাগি। তখনই শিমলা আমাকে দেখে ফেলে, আর আমাকে দেখে শিমলা আমার কাছে দৌড়ে চলে আসে, আর এসেই আমাকে ঠাস করে একটা চড় দেয়। আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। কিছু বলতে যাব, তখনই শিমলা আমার হাত ধরে টেনে স্কুলের এক পাশে নিয়ে আসে। স্কুলের এই পাশে সচরাচর কেউ আসে না। আমি আর চুপ না থেকে শিমলাকে বললাম, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন, আর আমাকে থাপ্পড়ই বা মারলেন কেন? কিছু বুঝিস না তাই না? কই ছিলি এতদিন? তাতে আপনার কি? তুই জানিস আমি এই কয়েকদিন কত চিন্তায় ছিলাম তোকে নিয়ে। রোজ স্কুলে এসে তোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু তোকে পেতাম না। হঠাৎ আমাকে খোঁজার কারণ? তোকে কেন খুঁজি তুই জানিস না? না বললে জানবো কিভাবে? আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, তাই তো তোকে পাগলের মতো খুঁজে বেড়াই। আমি তো নিজের কানকে যেন বিশ্বাস করতে পারতেছি না, তাই নিজের গায়ে একটা চিমটি কাটলাম। না, আমি স্বপ্ন দেখতেছি না, আমি বাস্তবেই। তার মানে শিমলা আমাকে এইগুলো বলতেছে, মানে কি কিছুই বুঝতেছি না। তাই আমি শিমলাকে জিজ্ঞেস করলাম, মানে কি বলতেছো তুমি এগুলা? শ্রাবণ, আমি ঠিকই বলতেছি। আমি সেই দিন খুব অবাক হয়েছিলাম, যেদিন তুমি আমাকে প্রথম দেখাই প্রপোজ করেছিলে। আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করতাম, যে সবার থেকে ভিন্ন হবে, আর তুমি ছিলে সবার থেকে ভিন্ন। আমি তো তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, কিন্তু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম না যে এত অল্প বয়সে এইসবের ভেতরে নিজেকে জড়াতে। আমি শিমলার কথা শুনে পুরাই থ হয়ে আছি। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, তবু এক্সাইটেড হয়ে বললাম, তোমার হাতটা একটু ধরি। এই না না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। প্লিজ একবার, কেউ দেখবে না। আচ্ছা একবার। এইভাবে শুরু হয় আমাদের প্রেম কাহিনী। তবে আমরা যে প্রেম করতাম এটা শুধু আমাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ জানতো না, কারণ তখন আমরা খুব ছোট ছিলাম।
যদি আমাদের পরিবারের কেউ জানতে পারতো তাহলে অনেক সমস্যা হতে পারতো। এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। এর ভিতরে আবার সিমলার অনেক নিয়ম ছিল, যেমন সপ্তাহে মাত্র একবার ঘুরতে বের হতে পারবো, দিনে 2 বার ফোনে কথা বলতে পারবো, এইরকম কিছু নিয়ম ছিল। আমিও বেশ ভালোভাবে সিমলার দেওয়ার নিয়মগুলো পালন করতাম। এইভাবে কেটে যায় আমাদের 2টা বছর। আমাদের বয়স কম হলেও আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমরা দুজন খুব ভালো করে জানতাম এটা কোনো আবেগের ভালোবাসা নয়, এটা আমাদের ভিতরের প্রথম ও শেষ ভালোবাসা। এই 2 বছর বেশ ভালোই কেটেছে আমাদের দিনকাল। সিমলা আর আমার ভালোবাসা কমে তো নাই, বরং দিন দিন আমার প্রতি সিমলার কেয়ার যেন বেড়েই চলেছিল। এসএসসি পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। বিকেলবেলা আমাদের বাসার ছাদে বসে আছি। এখন আড্ডা দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ একটাই সিমলা। নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি শুধুমাত্র সিমলার জন্য, কারণ আমি যে ওকে নিজের জীবনের থেকেও বেশি চিন্তা করেছিলাম। তখনই সিমলার ফোন। এই সময় কখনো সিমলা ফোন দেয় না, তবুও ভাবলাম হয়তো আমার কথা খুব মনে পড়তেছে, তাই হয়তো ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি। হ্যাঁ আমার জান পাখিটা, বলো। তুমি কোথায় এখন? বাসায়। কেন, ঘুরতে যেতে হবে নাকি? তুমি তাড়াতাড়ি পার্কে এসে আমার সাথে দেখা করো। ওকে বেবি, ওয়েট। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। শ্রাবণ, সবসময় ফান ভালো লাগে না। আচ্ছা বাবা, সরি, আমি আসতেছি। আমি জানি সিমলা এখন রেগে আছে, আমি হয়তো কোনো ভুল করেছি, তার সাজা দিবে এখন ডেকে নিয়ে। কারণ এর আগে অনেক হয়েছে এমন। জানি না সিমলার সামনে যে কয় হাজার বার আমি কান ধরেছি, এর কোনো ঠিক নেই। কার কাছে এটা কেমন লাগে জানি না, তবে আমার তো ভালোই লাগে গার্লফ্রেন্ডের সামনে কান ধরতে। এই তো কথা বলতে বলতে সিমলার কাছে চলে এসেছি। পার্কে প্রবেশ করে দেখি পার্কে অনেক লোক, মানে বিকাল টাইমে অনেক কাপল থাকে এখানে। বেশ মজার একটা বিষয়। আমি আর দেরি না করে আমার জনের কাছে গেলাম। বলো, কি বলবে? তোমার ফোনটা দাও। এই নাও। পাসওয়ার্ড কি? তোমার নাম। প্রায় 20 মিনিট পরে আমার কাছে ফোন দিল। আমি হাতে ফোন নিয়ে জিজ্ঞেস করলাম, কি করলে? ফোন পড়লাম। কি হয়ে গেল আমার সাথে এই 30 মিনিটে? এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? স্বপ্ন হলেই হয়তো ভালো হতো, কিন্তু আফসোস এই যে বাস্তব। যাওয়ার আগে সিমলা ব্রেকআপের কারণটাও বলে গেল না। সেই দিন আমি অনেক কান্না করি। এরপর সিমলার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর আমি নিজেই হাল ছেড়ে দেই। ও হ্যালো মিস্টার, এক্সকিউজ মি। বাস্তবে আমি চোখ মেলে তাকালাম, মেয়েটার দিকে তাকালাম। জি বলুন। আমার সাথে কথা না বলে নিজে ফোনের দিকে তাকান। সে কখন থেকে বেজে যাচ্ছে? আর আমাকে সাইড দিন, দুপুরে খাবারটা খেয়ে আসি বাইরে থেকে। ওরে বাপরে, এটা মেয়ে নাকি অন্য কিছু? সব কিছুতেই যেন আগুন ঝরে। ও সরি। এরপর সাইড দিলাম। আশেপাশে তাকিয়ে দেখি বাসের সকলে বাইরে যাচ্ছে খাবার খেতে। মেয়েটা চলে যাওয়ার পরে আমি আমার সিটে বসে পড়লাম। ফোনে তাকিয়ে দেখি 3টা মিসড কল। আমি চেক করে দেখি জাকির সাহেব। আমি সাথে সাথেই ফোন ব্যাক করলাম। কি মিস্টার জাকির সাহেব, কি হয়েছে বলুন? কিছু হয়নি স্যার, একা একা অফিসে বসে আছি, তাই আপনাকে ফোন দিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। স্যার, বাসে কোনো সমস্যা হয়নি তো? আর কি বলবো, পাশের একটা মেয়ে আমাকে জাস্ট জ্বালিয়ে মেরে ফেলতেছে। কি এত বড় সাহস? আপনি অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসতেছি। আপনি অনেক মজা করতে পারেন। আচ্ছা এখন ফোন রাখুন, আমি দুপুরে লাঞ্চ করে আসি। ওকে স্যার। এরপর আমি বাস থেকে বাইরে বের হলাম। জায়গাটা একদম অপরিচিত, আগে কখনো এসেছি কিনা মনে নেই, হয়তো ছোটবেলায় একবার এসেছিলাম। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম। কোনটার ভিতরে যাব ভাবতেছি, বাইরে থেকে যেটা সব থেকে ভালো দেখাচ্ছিল সেটার ভিতরে ঢুকে গেলাম। ব্যাস হয়ে গেল। ভিতরে গিয়ে দেখি আমার পাশের সিটে সেই মেয়েটাও এখানে, কিন্তু মেয়েটা এমন ভিতর মতো বসে আছে কেন, আর চারিদিকে তাকাচ্ছে কেন? এবার আমাকে দেখতে পেয়েছে। আমাকে দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল মনে হচ্ছে। আমি মেয়েটির পাশের টেবিলে বসলাম, বোঝার চেষ্টা করতেছি কি হচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে দেখে একদম ঘেমে গেছে, অথচ উপরে ফ্যান ঠিকই চলতেছে। হঠাৎ কানে এলো একদল বখাটে পোলাপানের বাজে শব্দ। এবার বুঝতে পারলাম মেয়েটা ভয় পেয়ে আছে কেন। পাশে তাকিয়ে দেখি 4টা ছেলে মেয়েটিকে অনেক বাজে বাজে কথা বলতেছে, সাথে অনেক খারাপ প্রস্তাব দিচ্ছে। আমার শরীর আগুন হয়ে গেল। আমি টেবিলের উপরে রাখা একটা কাচের বোতল নিয়ে সোজা একটা ছেলের মাথায় আঘাত করলাম। বোতলটা ভেঙে গেল, আর সেই ছেলেটা মাথায় হাত দিয়ে বসে পড়লো। বাকি 3 জনের মধ্যে একজন আমার সামনে এসে আমার মুখে ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু আমি তার হাত ধরে বসলাম, আর সেই ছেলেটাকে তুলে একটা বেঞ্চের উপরে ফেলে দিলাম। ব্যাস, রেস্টুরেন্টের সবাই সব কাজ বন্ধ করে দিল। সকলের নজর আমার দিকে। মেয়েটা এবার অনেকটা ভয় মুক্ত হয়েছে। 2 জন মাটিতে পড়ে আছে, আর বাকি 2 জনের মধ্যে একজন একটা চেয়ার তুলে নিয়ে এসে আমার শরীরে আঘাত করলো। চেয়ারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমার কোনো রিয়াকশন নেই। এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে গেল। আমি আর কিছু না বলে আমার হাতটা সামনে এনে ছেলেটার পেট বরাবর ঘুষি মারলাম। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল।
বাকি একজন আমার এই মারামারি দেখে পালিয়ে যেতে চাইল, কিন্তু আমি তাকে ধরে তার মুখে একটা চড় মারি। ছেলেটার নাক থেকে রক্ত বেরিয়ে যায়। এটা দেখে রেস্টুরেন্টে সকলে ভয় পেয়ে যায়। 4 জন ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর মজার ব্যাপার হচ্ছে 4 জন মিলেও আমার তেমন কোনো কিছু করতে পারে না। কিছু সময় পরে রেস্টুরেন্টের ম্যানেজার এলো আমার। আমি এক্ষুনি পুলিশকে ফোন করতেছি। আপনার সাহস তো কম নয়, আমার রেস্টুরেন্টে এসে আমাদের জিনিসপত্র ভাঙচুর করেন। আরে ভাই, আমার তো মাথায় কাজ করা বন্ধ করে দিছে। এই ম্যানেজার বলে কি? এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তাই দিলাম ম্যানেজারকে ঠাস করে একটা। এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ম্যানেজারের সামনে ধরলাম। ম্যানেজার ভালো করে কার্ডটি দেখে আমার পা জড়িয়ে ধরে, সরি স্যার, সরি, আমি জানতাম না, আমাকে মাফ করে দিন প্লিজ স্যার। ম্যানেজারের এমন কাণ্ড দেখে সবাই অবাক। সবাই হয়তো বুঝতে চাইতেছে যে কি এমন দেখালাম যে ম্যানেজার দেখে পা জড়িয়ে ধরলো। আপনার কোনো মাফ নেই। আপনাদের রেস্টুরেন্টে কিভাবে এমন বখাটে পোলাপান ঢোকে, আর তাদেরকে কিছু না বলে আপনি আমাকে পুলিশের ভয় দেখান? আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে সিনেমা দেখতেছে, তাই আমি সকলকে এখান থেকে চলে যেতে বললাম। মেয়েটাও চলে গেল। এরপর অনেক কথার পরে ম্যানেজারকে মাফ করে দিলাম এবং ছেলে 4 জনকে এখানকার পুলিশের হাতে দিয়ে দিলাম। এরপর আমি 2টা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসে চলে এলাম। বাসে এসে দেখি মেয়েটা মাথা নিচু করে তার সিটে বসে আছে। আমি কিছু না বলে আমার সিটে গিয়ে বসে পড়লাম। মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। আমি মেয়েটার দিকে একটা বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিলাম। কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে এরপর নিল। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে মেয়েটির দিকে দিলাম। এরপর চুপচাপ বিরিয়ানি খেয়ে নিল। আমিও আমার প্যাকেট খুলে খেয়ে নিলাম। এর মধ্যে বাস ছেড়ে দিয়েছে। মোবাইলের দিকে চেয়ে দেখি দুপুর 2টা বাজে। আমি চুপ করে বসে আছি বাসের সিটে হেলান দিয়ে। তখন মেয়েটা বলল, ধন্যবাদ। কিসের জন্য? ওই যে তখন গুন্ডাগুলোর হাত থেকে সেভ করার জন্য, আর এখন খাবার এনে দেওয়ার জন্য। আমি কিছু না বলে জাস্ট একটা মুচকি হাসি দিলাম। তখনই মেয়েটা আবার বলে উঠল, কেউ ধন্যবাদ দিলে তাকে কিছু একটা বলতে হয়, জানেন না সেটা? আল্লাহ, আমারে তুমি উঠাই নাও। 10 মিনিট আগে কয়েকটা ছেলের জন্য একদম একটা বিড়াল হয়েছিল, আর এখন আমার কাছে এসে একদম বাঘের মতো গর্জন দেখাচ্ছে। এটাই হয়তো বেমানুষ। মনে মনে কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, আই এম সরি অ্যান্ড ওয়েলকাম। কিছু সময় চুপ থাকার পরে মেয়েটা আবার বলে উঠল, আচ্ছা ভাই, আপনার নামটা যেন কি? ইমন। শুধু ইমন? হুম। ভাই আপনি কি খুলনা যাচ্ছেন? বাসটা যেহেতু খুলনা যাচ্ছে সেহেতু আমিও খুলনা যাচ্ছি। ভাই আপনার বাসা কি খুলনা? এই মেয়ে এত বকবক করতে পারে আমার জানা ছিল না। আমি তো ভেবেছিলাম একটা ধন্যবাদ দিয়ে চুপ হয়ে যাবে, কিন্তু এ তো দেখি থামার কোনো নামই নাই। যাই হোক, যেহেতু ভাইয়া বলে ডাকতেছে তাই সব চুপচাপ করে শুনে যাই। হ্যাঁ, আবার না মানে বুঝলাম না। খুলনা আমার বাসা, কিন্তু থাকি ঢাকাতে। আরে ভাইয়া আগে বলবেন না, আমিও তো ঢাকায় থাকি। আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি পার্সোনাল কিছু কাউকে বলি না। ও হ্যালো, একটু ভাইয়া বলে ডেকেছি, এর মানে এটা না যে আপনি যা ইচ্ছে তাই বলবেন। ওকে, সরি। এবার একটু চুপ করেন। মেয়েটা আমার সামনে থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি আর কিছু না ভেবেই পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটা আমার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে বাসের জানালা দিয়ে ফেলে দিল। আমি হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আপনার এত বড় সাহস, আমার মুখ থেকে সিগারেট কেড়ে নেন? 1000 বার কেড়ে নেব, কি করবেন আপনি? আপনি যদি একটা মেয়ে না হতেন তাহলে আপনাকে আমি এতক্ষণে মেরে পুঁতে ফেলতাম। আরে ধু, সে কখন থেকে কি আপনি করতেছেন? আমি আপনার থেকে ছোট, তাই তুমি করেই বলবেন। অসহ্য। এইরকম কথা বলে মেয়েটা আমার মাথা খেয়ে ফেলেছে বাসের মধ্যে বসে। একটু আগে আমাকে যা নয় তাই বলতেছিল, আর এখন এইটুকু সময় ভাইয়া বানিয়ে আমার সাথে গল্প করতেছে। মেয়েটা অনেক মিশুক। মেয়েটার সাথে কথা বলতে বলতে খুলনা বাস স্ট্যান্ডে চলে এসেছি। প্রায় 5টা বেজে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল। মেয়েটা আমাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে গেল। বাসের জানালা দিয়ে দেখলাম একটা ছেলে এসে মেয়েটাকে বাইকে করে নিয়ে গেল। এটা হয়তো তার সেই ভাই। যাই হোক, আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে বাইরে বের হলাম। চোখে সানগ্লাস লাগিয়ে নিলাম। এরপর বাস থেকে নেমে গেলাম, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না যে আমাকে নিতে এসেছে। তাই আমি সাথে সাথেই জাকির সাহেবকে ফোন দিলাম। জি স্যার, বলুন। আপনার সেই লোক কোথায়? আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। স্যার, আপনি আর কিছু সময় অপেক্ষা করুন, নাজমুলকে আমি এক্ষুনি ফোন দিয়ে যেতে বলছি। কিন্তু এই নাজমুলকে? নাজমুল আমার মতো আপনার সাথে সব সময় থাকবে। আচ্ছা। এরপর আমি ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেক সময় দাঁড়িয়ে আছি। তখনই মনে পড়লো আজকে সারাদিনে একটাও সিগারেট খাওয়া হয়নি, তাই পকেট থেকে একটা বেনসন সিগারেট বের করে খেতে লাগলাম। তখনই আমার চোখ গেল সামনের একটা মেয়ের দিকে।
মেয়েটা একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই কয়েকটা ছেলে মেয়েটির রাস্তা আটকে দিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। আমি মনে মনে তৈরি হলাম যে আজকে এদেরকে আকাশে পাঠিয়ে দিব। ঠিক তখনই কোথা থেকে এক গাড়ি পুলিশ আসে। 2 জন পুলিশ গাড়ি থেকে নামলো। এরপর গাড়ি থেকে একটা মেয়ে পুলিশকে নামতে দেখলাম। আরে এটা তো মেয়ে না, এটা সাক্ষাৎ একটা পরী। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার চোখ দুটি যেন খুব চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারতেছি না। আর মেয়েটার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে তার চুল, অনেক লম্বা লম্বা চুল। ইচ্ছে করতেছে এই চুলের মাঝে হারিয়ে যাই। আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম আর পুলিশগুলোর কাণ্ড দেখতেছিলাম। তখনই আমাকে অবাক করে দিয়ে মেয়ে পুলিশটির ছেলে 3টার গালে কষে কয়েকটি চর বসিয়ে দিল। আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো শান্ত হবে, কিন্তু না, এ তো আস্ত একটা রাগের ডিব্বা। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, অলরেডি একটা সিগারেট শেষ, তাই পকেট থেকে আরেকটা সিগারেট বের করে মুখ আর আশেপাশে দেখতে লাগলাম। অনেক বদলে গেছে প্রাণের শহরটা, সে আগের মতো আর কোনো কিছু নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আগে একটা টিনের ঘর ছিল, এখানে মানুষ বাসের জন্য অপেক্ষা করত। আর এখানে তো এখন পুরো একটা ডিজিটাল বাস স্ট্যান্ড গড়ে উঠেছে, সবকিছু বদলে গেছে। আমি মনে মনে পুরোনো দিনের কথা চিন্তা করতেছি আর সিগারেট টানতেছি। তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো। প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো থেমেছে, কিন্তু পরে খেয়াল করে দেখি সে মেয়ে পুলিশ। গাড়ি থেকে নেমে সোজা আমার কাছে চলে এলো। আমি খুবই অবাক হলাম। আমি আবার কি করলাম যে আমার কাছে পুলিশ এসেছে? চোখ থেকে সানগ্লাসটা নামান। আমি তার কথা মতো চোখ থেকে সানগ্লাস খুলে ফেললাম। এইটা কি সিগারেট খাওয়ার জায়গা? আমি কিছু না বলে সিগারেট এনে যাচ্ছি অন্যদিকে চেয়ে। এবার মেয়েটা আমার মুখ থেকে সিগারেট ফেলে দিল। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমার সিগারেট ফেলে দিলেন কেন? আমার এলাকায় সিগারেট খাওয়ার কোনো নিয়ম নেই। 1 মিনিট, আপনি এটা কি বললেন? আর আমাকে এসব পুলিশের নিয়মকানুন শিখাতে আসবেন না, ওকে? আমি এসব ভালো করে জানি। হাবিলদার সাহেব, এই ছেলেকে এক্ষুনি থানায় নিয়ে চলুন। এ একটু বেশিই কথা বলতেছে, থানায় নিয়ে কয়েক ডোজ দিলেই ঠিক হয়ে যাবে। মেয়েটির এই কথা শুনে গাড়ি থেকে 2 জন পুলিশ এসে আমাকে ধরে গাড়িতে তুলতে যাবে। তখনই আমি বললাম, কি অপরাধে আমাকে থানায় নিয়ে যাচ্ছেন? এরপর মেয়েটা আমাকে একটা লেখা পড়তে বলল। আমি লেখাটা দেখে চুপ হয়ে গেলাম, কারণ সেখানে লেখা আছে এখানে ধূমপান করা নিষেধ। আমি তো পুরাই বেকুব বনে গেলাম, আর কোনো কথা বললাম না। এটা কি পুলিশ রে ভাই, সামান্য সিগারেট খাওয়ার জন্য থানায় নিয়ে যাচ্ছে? আজব ব্যাপার। আমি গিয়ে পুলিশের গাড়িতে বসলাম আর বসে বসে ভাবতে লাগলাম, শুধুমাত্র আমার একটা ফোনেই আমি এই মেয়ের চাকরি নিয়ে নিতে পারি, কিন্তু আগে দেখে নেই এই মেয়ে আমার সাথে কি করে। আমি একটা হাসি দিলাম। এরপর কিছু সময় পরে থানায় চলে এলো আমাদের গাড়ি। একটা পুলিশ আমাকে নিয়ে লকআপে ঢুকিয়ে দিল। এদিকে নাজমুল বাস স্ট্যান্ড এসে দেখে শ্রাবণ নেই। সে অনেক খুঁজে দেখে চারপাশে, কিন্তু কোথাও পায় না শ্রাবণকে। তাই সে মোবাইলে শ্রাবণের একটা ছবি বের করে আশেপাশের লোকজনকে দেখাতে লাগলো। তখন একটা লোক বলে, আরে ভাই, এ লোক আপনার কি হয়? একে তো একটু আগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আপনার মাথা ঠিক আছে? একটু ভালো করে দেখেন। আরে দাদা, আমি ঠিকই দেখেছি। এই ছেলেকে একটু আগে 3টা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সাথে একটা মেয়ে পুলিশও ছিল। ও মাই গড, আচ্ছা ভাই, ধন্যবাদ। এরপর নাজমুল সোজা থানায় চলে আসে, কাউকে কিছু না বলে থানার ভিতরে ঢুকে যায়। লকআপের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ মাথা নিচু করে বসে আছে। এরপর নাজমুল আমার কাছে আসে। আমি চুপচাপ করে মাথা নিচু করে মাটিতে বসে আছি। তখনই আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। আর আপনি এখানে কি করেন? কে তুমি? ভালো চিনলাম না তো। স্যার, আমি নাজমুল, জাকির স্যার পাঠিয়েছেন। ও আচ্ছা। স্যার, আপনি এখানে এলেন কি করে? সেই সব জিজ্ঞেস না করে তাড়াতাড়ি আমাকে বাইরে বের করুন। 1 মিনিট স্যার, আমি এখনই ম্যাডামকে গিয়ে আপনার পরিচয় বলি। না, একদম না। থানায় ম্যাডামকে কিছু বলবেন না। আমাকে আপনি একদম সাধারণভাবেই এখান থেকে বের করবেন। কিন্তু কেন স্যার? তুমি হয়তো জানো আমি এখানে কি কাজে এসেছি। আমি চাই না কেউ এখনই আমার পরিচয় জানুক, এতে আমাদের কাজ করতে সমস্যা হতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আর আমার পরিচয় যেন কেউ না জানে। ওকে স্যার। এরপর নাজমুল পুলিশ ম্যামের কাছে গেল। ম্যাম, আমার বন্ধুকে গ্রেপ্তার করেছেন কেন? আপনার বন্ধু একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, সেখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, তাই আমি তাকে ধরে নিয়ে এসেছি। ম্যাম, শুধুমাত্র একটা সিগারেট তো খেয়েছে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আমি তো ভেবেছিলাম একে কয়েকটা ডোজ দিব, কিন্তু আপনি যেহেতু এসেছেন তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর যেন আর এমন কাজ না করে। ধন্যবাদ ম্যাম।
আর আপনার বন্ধুকে একটু স্টাইল কমিয়ে করতে বলবেন। মানে? এই যে যেমন পুলিশের সামনে মাথা নিচু করে কথা বলতে হয় সেটা উনি জানেন না, আর তাছাড়াও পুলিশের সামনে সানগ্লাস খুলে কথা বলতে হয় সেইটা মনে হয় আপনার বন্ধু জানে না। আচ্ছা ম্যাম, আসি। 5 মিনিট পরে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি আর নাজমুল থানা থেকে বেরিয়ে আসবো, তখনই সেই মেয়ে পুলিশটা আমাদেরকে বলল, ও হ্যালো, যাওয়ার আগে এখানে একটা সাইন করে যান। আমি কিছু না বলে ম্যাডামের সামনে গেলাম। এরপর ম্যাডামের দেওয়া খাতায় সই করতে যাব, তখনই আমার চোখ আটকে যায় একটা নাম দেখে। ঠিকই ধরেছেন, এখানে সিমলার নাম আছে। আমার হাত থেকে কলমটা পড়ে গেল। এরপর আমি ম্যাডামের দিকে তাকালাম, তার ইউনিফর্মে ছোট করে লেখা আছে সিমলা। তাহলে এই কি আমার সিমলা? না না, এটা কিভাবে সম্ভব? সিমলা এখানে কি করবে? আর তাছাড়া সিমলা পুলিশ হতে যাবে কেন? এইসব মনে মনে ভাবতেছিলাম। তখনই ম্যাম আবার বলল, এই কি আপনি এমন করতেছেন কেন? হাত থেকে কলমটা পড়ে গেল কেন? নাকি আবার নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারেন না? সরি ম্যাডাম, এই একটু নার্ভাস তাই। এরপর আমি খাতায় সাইন করে বাইরে বেরিয়ে এলাম। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে, কারণ আমার বারবার মনে হচ্ছে এই মেয়ের চোখ দুটো যেন আমার চিরচেনা, কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারতেছি না। তবে কি এটা সিমলা? না না, এটা হতে পারে না। সিমলা নামে বাংলাদেশে আরো অনেক মেয়ে আছে, এটা আমার মনের ভুল। মনে মনে চিন্তা করতেছি, তখনই নাজবুল বলে উঠল, স্যার কোনো সমস্যা? না সমস্যা নেই, তবে অনেক কিছু আছে যেগুলোর উত্তর আমি মিলাতে পারতেছি না। স্যার মানে বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, এবার আমাকে আমার বাসায় নিয়ে চলুন। সেই কখন এসেছি খুলনা, আর এখনো বাসায় যেতে পারলাম না। ইস, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ওকে স্যার, চলুন। এরপর নাজমুল আমাকে তার বাইকের পিছনে উঠতে বলল। আমি আর দেরি না করে বাইকে উঠলাম। এরপর নাজমুল বাইক চালাতে লাগলো, আর আমি খুলনা শহরটা চোখ দিয়ে দেখতে লাগলাম। সবকিছু বদলে গেছে, কিছু চিনতে পারতেছি না। প্রায় 20 মিনিট পরে এসে নাজমুল বাইক থেকে নামলো। স্যার এটা আপনার বাসা, এখন থেকে আপনি এখানে থাকবেন। আচ্ছা, আর আপনি এখন আপনার বাসায় যান। আমার কোনো দরকার হলে আমি ফোন দিয়ে আপনাকে ডেকে নিব। এরপর নাজমুল চলে গেল। আমি দেরি না করে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে গেলাম। শরীরটা অনেক ক্লান্ত, সারাদিনে অনেক কষ্ট হয়েছে। বাসার কোথায় কি কিছুই জানি না। আমি সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। আমার উপরের রুমে থাকতে সর্বদা ভালো লাগে, তাই কোথাও কিছু না দেখে উপরে চলে গেলাম। উপরে মোট 3টা রুম। আমি প্রথম রুমে ঢুকে পড়লাম। এরপর ব্যাগ রেখে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। প্রায় 30 মিনিট পরে ওয়াশরুম থেকে বাইরে বের হলাম। এরপর আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এদিকে শিমলা কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারতেছে না নিজের অফিসে, কারণ আজকে তার শ্রাবণের কথা খুব মনে পড়তেছে। আর কেন জানি মনে হচ্ছে শ্রাবণ তার খুব কাছেই আছে। আগে তো তার এমন কখনোই মনে হয়নি। শিমলা তখন থেকেই অস্থির হয়ে আছে যখন ইমন নামের ছেলেটাকে সে দেখেছে, কারণ ওই ছেলেটার চোখ দুটো যেন কিছু একটা বলতে চায়। শিমলা বেশি সময় ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে নাই তখন। তার বারবার মনে হচ্ছে ছেলেটা তার যেন খুব পরিচিত কেউ। শিমলা মনে মনে নিজেই নিজেকে বলতে লাগলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আজকে হঠাৎ করে একটা ছেলের উপরে এত অধিকার দেখালাম কেন? রোজ তো কত ছেলেকেই দেখি বিড়ি সিগারেট খেতে, কই তাদেরকে তো কখনোই কিছু বলি না। আর আজকে হঠাৎ করে এই ছেলেটাকে সামান্য সিগারেট খাওয়ার অপরাধে থানায় নিয়ে এলাম। শিমলা এগুলো ভাবতেছে আর নিজেই অবাক হচ্ছে। একটু আগে সে কি করেছে এটা? না, আমাকে যে করেই হোক ছেলেটার পরিচয় জানতে হবে। তখনই শিমলার মনে পড়লো যে ছেলেটার নাম হয়তো হাজিরা খাতায় লেখা থাকবে, তাই সে হাজিরা খাতা চেক করতে লাগলো। কিন্তু খাতা চেক করে শিমলার মন খারাপ হয়ে গেল। খাতায় তো ইমন নাম লেখা, তার ভালোবাসার মানুষের নাম তো শ্রাবণ ছিল। মন খারাপ করে শিমলা অফিস থেকে বেরিয়ে গেল। অফিসে গাড়ি করে সোজা তার বাসায় চলে গেল। তার বাসা বললে ভুল হবে, শিমলা ভাড়া বাড়িতে থাকে। এখানে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে মেয়ে ও পুলিশে চাকরি করে সে হঠাৎ বাসা ভাড়া করে থাকতে যাবে কেন? এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, সেইটা অন্য একদিন বলবো। আর শিমলার ডায়েরি পড়ে এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্রাবণকে এখনো অনেক ভালোবাসে। তাহলে ওই দিন ব্যাকআপ করেছিল কেন? গল্পের সাথে থাকুন, সব জানতে পেরে যাবেন। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একটা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকালাম। মেজাজটাই খারাপ হয়ে গেল, কারণ জিপি অফিস থেকে ফোন দিয়েছে। বলুন তো কেমনটা লাগে? ফোনের কারণে আমার আরামের ঘুমটা ভেঙে গেল।
ঘুম যেহেতু ভেঙে গেছে তাই বিছানা থেকে উঠে পড়লাম। চারিদিকে অন্ধকার হয়ে আছে, তাই আলোর সুইচ অন করে নিলাম। ঘড়িতে রাত 8টা বাজে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। এরপর কিচেনের দিকে যেতে লাগলাম। কিচেনে গিয়ে 1 কাপ চা বানালাম। চা নিয়ে সোজা ছাদে চলে এলাম। এখান থেকে শহরের অনেক জায়গা দেখা যাচ্ছে। উত্তর দিক দিয়ে ঠান্ডা হাওয়া আসতেছে। সেই হাওয়ায় নিজের চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিচ্ছি আর আশেপাশে চোখ বুলিয়ে দেখতেছি। আহা, সে কি ফিলিংস! আমি শিওর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার জায়গায় থাকলে নির্ঘাত কবিতার পাহাড় লিখে ফেলতো। যেহেতু আমি আমার নিজের শহরে চলে এসেছি, তাই আমার প্রথম কাজ হবে ছোটবেলার বন্ধুদের খুঁজে বের করা। আপাতত পরিবারের কাছে না যাওয়াই ভালো হবে। আর আমি জানি না এখনো কি আমাদের এই বাসাটা আছে কিনা, আর আমার পরিবারও যে ওই পুরনো বাসায় থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাছাড়া তাদের কাছে আমি হয়তো এখন মৃত। যাই হোক, এই প্রসঙ্গে না যাওয়াই ভালো। কালকে আমাকে হৃদয় আর জয়কে যে করে খুঁজে বের করতে হবে। আমি আরো কিছু সময় ছাদে একা একা বসে সময় কাটিয়ে নিচে চলে এলাম। এরপর চায়ের কাপ ধুয়ে বাসার বাইরে বের হলাম, কারণ আজকে রাতে রান্না করতে ইচ্ছে করতেছে না, তাই বাইরে বের হয়েছি রাতের খাবার খেতে। বাসা থেকে রেস্টুরেন্টে বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে যেতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারিপাশে তাকিয়ে দেখতেছিলাম কত বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, যেগুলোর আগে কোনো কিছু ছিল না। তখনই চোখ আটকে গেল একটা জায়গায়। এটার কোনো জায়গা না, এখানেই আমার আর সিমলার শেষ কথা হয়েছিল। বাইরে থেকে তেমন একটা দেখা যাচ্ছিল না। আমি তবুও চেষ্টা করে ভিতরটা দেখতে লাগলাম। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, তবে পার্কটির নাম বদলায়নি। আমি আর দেরি না করে কিছু দূর এগিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর বাইরে এসে নিজের জন্য কিছু কেনাকাটা করে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছু সময় ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার বানিয়ে খেয়ে নিলাম। এরপর রেডি হয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম। আজকে যে করেই হোক হৃদয়কে জয়কে খুঁজে বের করতে হবে। ওদের থেকে সবকিছু জানতে হবে আমি এখান থেকে চলে যাওয়ার পরে কি হয়েছে। নিজের শহর থেকে প্রায় 8 বছর বাইরে আছি, কিন্তু তবু ভুলি নাই যে কার বাসা কোথায় ছিল। নিজের শহরের প্রতি ভালোবাসা থাকলে কেউ সহজে ভুলতে পারে না। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম। প্রায় 15 মিনিট পরে আমার গন্তব্যস্থানে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে সামনে তাকিয়ে দেখি বাসাটা আগের মতোই আছে, তবে নতুন করে রং করার জন্য চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমি কিছু চিন্তা না করে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। বাসার সামনে গিয়ে বেল বাজালাম। তখন একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে ঠিক চিনতে পারলাম না। হৃদয়ের তো কোনো বোন ছিল না, তাহলে এটা আবার কে? তার মানে কি হৃদয় এখানে থাকে না? মনে মনে ভাবতেছিলাম। তখন আমাকে চুপ থাকতে দেখে সামনের মেয়েটি বলল, কাউকে খুঁজতেছেন ভাইয়া? মেয়েটির কথা একটু চমকে উঠলাম। এরপর আমি স্বাভাবিক হয়ে বললাম, জি, মানে এখানে কি হৃদয় নামের কেউ থাকে? মেয়েটা আমার দিকে কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে পিছনে ঘুরে বলতে লাগলো, ওগো শুনতেছো? তোমাকে কে জানো খুঁজতে এসেছে। আমার বুঝতে আর বাকি রইল না যে হৃদয় এখানেই থাকে, আর এটা মনে হয় ওর বউ। আল্লাহ গো, সবাই বিয়ে করে নিয়েছে, একমাত্র আমি সিঙ্গেল রয়ে গেলাম। কিছু সময় পরে একটা ছেলে আমার সামনে এলো। কই, কে এসেছে দেখি, যে আমাকে খুঁজতেছে? এরপর হৃদয় আমার সামনে এলো। আপনি কি হৃদয়? জি হ্যাঁ, বলুন কি বলতে চান? আমি পকেট থেকে আমার ওয়ালেট বের করলাম। এরপর সেখান থেকে একটা কার্ড বের করে হৃদয়ের সামনে ধরলাম আর বললাম, আই এম ইমন ফ্রম সিআইডি। আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। আমার এই কথা শুনে হৃদয় আর ওর বউ দুজনেই ভয় পেয়ে গেল। আর হৃদয়ের বউ বলতে লাগলো, মানে কি স্যার, হৃদয় কি কিছু করেছে? সেইটা আমি বলতে পারবো না মিস্টার হৃদয়, আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন। হৃদয় কিছু সময় চুপ থেকে আমার সাথে সাথে আসতে লাগলো। আমি হৃদয়ের অবস্থা বুঝতে পেরে মনে মনে একটু হেসে নিলাম। এখনো বোকা আর ভীতই রয়ে গেছে। আর আপনার আবার সত্যি সত্যি এটা ভেবে নিয়েন না যে আমি সিআইডি অফিসার। এটা তো জাস্ট একটা মজা ছিল, কারণ এরপর আমি হৃদয়কে দিয়ে জয়কে আমার কাছে আনবো এবং সবশেষে হৃদয় আর জয়কে একসাথে সারপ্রাইজ দিব যে আমি আবার ফিরে এসেছি। এটাই আমার প্ল্যান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জয়ের বাসা এখান থেকে বেশি দূরে না, তাই আমি হৃদয়কে বললাম, আপনার বন্ধু জয়কে ফোন দিন। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করি নাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনাকে যেটা বলেছি সেইটা করুন, না হলে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম। এরপর হৃদয় জয়কে ফোন দিল। কিছু সময় কথা বলে আমার দিকে তাকালো হৃদয়। কি বলেছে, আসতেছে? জি স্যার, একটু দাঁড়ান, জয় আসতেছে। কিছু সময় পরে দেখলাম একটা ছেলে আমাদের সামনে বাইক থামিয়ে হৃদয়কে জিজ্ঞেস করলো, কিরে ভিতর ডিম, এত জরুরি ভাবে আমাকে আসতে বললি কেন? ও তার মানে ওইটা আমার বন্ধু জয়? বাহ, অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে অনেক মোটা হয়েছে। যাই হোক, দেখি কি বলে। হৃদয় আমাকে দেখিয়ে বলল, এই স্যার তোকে আসতে বলছে।
আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কোনো কথা না বলে কার্ডটি জয়ের কাছে দিলাম। জয় কিছু সময় দেখে কার্ডটা আমাকে ফেরত দিয়ে বলল, মানে স্যার আপনি আমাদের খুঁজতেছেন কেন? সেইটা আমার সাথে গেলেই বুঝতে পারবে। মানে স্যার কোথায় যেতে হবে? বেশি কথা না বলে আমি যেখানে যেতে বলি সেখানে চলুন। এরপর আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমি জয়ের বাইকে উঠে বসলাম। কিছু সময় পরে হৃদয়ে উঠে পড়ল। এরপর আমি জয় আর হৃদয়কে নিয়ে আমাদের সেই পুরনো স্কুলের সামনে গেলাম। অনেকদিন পরে পুরনো সেই স্কুলটা দেখলাম। অনেকগুলো নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে। প্রথমে তো দেখে চিনতেই পেরেছিলাম না। স্যার আপনি আমাদের এখানে নিয়ে আসেন কেন? জয়ের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে কিছু একটা শোনার জন্য। আমি কাউকে কিছু না বলে আমার ওয়ালেট থেকে একটা ছবি বের করে ওদের কাছে দিলাম আর বললাম, এই ছেলেকে চিনো তোমরা? জয় আর হৃদয় তো অনেকটা অবাক হয়েছে, কারণ ছবিটি ছিল আমার ছোটবেলার ছবি। আরে জয়, এটা তো শ্রাবণ। আমিও তো তাই দেখতেছি। কিন্তু স্যার শ্রাবণের ছবি আপনার কাছে কি করে এলো? আরে ভিতর ডিম, আমাকে চিনতে পারতেছিস না? আর জগা খিচুড়ি, তুইও আমাকে চিনতে পারলি না? এখানে একটা বিষয় জেনে রাখুন, আমাদের সকলের অনেক বন্ধু আছে, আর সব বন্ধুদেরই কম বেশি ডাকনাম থাকে। মানে আমরা বন্ধুরা বন্ধুদেরকে মজা করে উল্টাপাল্টা নামে ডাকি। ঠিক তেমনি হৃদয়কে আমরা সবাই ভিতর ডিম বলে ডাকতাম, আর জয়কে জগা খিচুড়ি। আমি ওদেরকে এই নামে ডাকলাম কারণ আমি শিওর এটা শোনার পরে ওদের আমাকে চিনতে কোনো ভুল হবে না। ঠিক তেমনটাই হলো। জয় আর হৃদয় কিছু সময় চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে রইল। এরপর হঠাৎ করে দুই হারামি আমাকে কি দোস্ত, আমারও তো ভেবেছিলাম তোকে আর কোনো দিন ফিরে পাবো না। আমি আর হৃদয় তো তোকে খুঁজতে খুঁজতে টানা 2 বছর পড়ালেখায় মন বসাতে পারি নাই। তুই সব খুলে বলতো, কোথায় ছিলে এতদিন? এ ভাই, তোরা আমাকে আগে ছেড়ে দে, তারপর আস্তে আস্তে সব খুলে বলতেছি। তোরা তো আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছিস যেন আমি তোদের বউ। ও হ্যাঁ, আমাদের তো মনেই ছিল না। শালা, অনেক দিন পরে দেখা তো, তাই ইমোশনাল হয়ে গেছিলাম। ঠিক বলছিস। এরপর ওরা দুইজন আমাকে ছেড়ে দিল। আমি স্কুলের পাশের একটা বেঞ্চে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। কিছু সময় পরে জয় আর হৃদয় আমার কাছে এসে বসে পড়লো আর জিজ্ঞেস করলো, দোস্ত বল না, এতদিন কই ছিলি আর হঠাৎ করে কোথা থেকে এলি? তোর বাসায় জানে তুই ফিরে এসেছিস? আরে এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কিভাবে? আরে জয়, তুই চুপ কর না, ওকে বলতে দে, দেখি কি বলে। আচ্ছা দোস্ত, তুই বল। এরপর আমি বলতে শুরু করলাম, প্রথমত আমার বাসায় কেউ জানে না আমি এখানে এসেছি, আর এতদিন আমি ঢাকাতে ছিলাম, সেখানে লেখাপড়া শেষ করেছি। 2 বছর হলো একটা চাকরি করতেছি। হঠাৎ তোদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম। এ ভাই, তুই এবার থাম, তোকে আর বলতে হবে না, আমরা জানি তুই কি জন্য এসেছিস। আমাদেরকে আর মিথ্যা বলা লাগবে না। জয়, ঠিক বলছিস। আমি ওদের কথায় কিছু না বলে একটু হাসলাম। এই, একদম হাসবি না। আচ্ছা, তুই তোর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে গেছিলি কেন? তোরা তো সবটাই জানিস, তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? কি জানি আমরা? তুই তোর বাসা থেকে চলে গিয়েছিলি, এটা আমরা কিভাবে জানবো? সেটাও ঠিক। তাহলে শোন, অতীত, তোরা তো সব জানিস কিভাবে আমার আর সিমলার ব্রেকআপ হয়েছিল, তাই সেটা আর খুলে বললাম না। সিমলা আর আমার ব্রেকআপের আজকে 2 দিন হয়ে গেল। এই 2 দিনে যে আমি কতভাবে চেষ্টা করেছি শুধুমাত্র সিমলার সাথে একটু কথা বলার জন্য, সেইটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আফসোস, কোনো লাভ হয়নি। আমি সিমলার সাথে কথা বলতে পারি নাই। আজকে আমার পরীক্ষা। এটা যেমন তেমন পরীক্ষা না, এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তবুও ভাইয়ার ভয়ে পরীক্ষা দিতে যাই। পরীক্ষার খাতায় একদম কিছু লিখি নাই, সবগুলো পরীক্ষার খাতা একদম ফাঁকা রেখেছিলাম। কি লিখতাম আমি পরীক্ষার খাতায়? আমার মনে তখন শুধু দুঃখ, কষ্ট, বেদনা ছাড়া আর কিছু ছিল না। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। এই কয়েকদিনে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। নিজের চোখের সামনে সিমলাকে দেখতে পেতাম, কিন্তু কথা বলতে গেলেই সিমলা চলে যেত। একদিন তো সারা স্কুলের সামনে বসে আমাকে চড় মারে। আমি কিছু বলি নাই, আর বলতেও পারতাম না, কারণ নিজের ভালোবাসাকে কিভাবে আঘাত করব আমি, আমার জানা ছিল না। আমার এমন অবস্থা নিয়ে আমার পরিবারের সবাই চিন্তিত ছিল, তবুও আমি কাউকে কিছু বলি নাই। 2 মাস পরে আমার রেজাল্ট আসে। আমি জানি আমি সব বিষয়ে ফেল করেছি, তাই সেদিন নিজের রুম থেকে বের হইনি। তখন সকাল 11টা বাজে সম্ভবত। আমি নিজের রুমে বসে চোখ বন্ধ করে সিমলার কথা চিন্তা করতেছিল। তখনই হঠাৎ ভাইয়া আমার রুমে আসে। এসে আমার জামার কলার ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। সেখানে আব্বু, আম্মু, আপু সবাই ছিল। আমাকে এইভাবে নিয়ে যেতে দেখে আব্বু বলল, আরে জুয়েল, কি করতেছিস? আব্বু, তুমি আজকে কিছু বলবে না? আজকে আমি ওকে মেরে ফেলবো।
ও আমাদের পরিবারের সব সম্মান ডুবিয়েছে। কি করেছে ও? খুলে বলবি তো নাকি? আমি কিছু বলতেছি না, আমি শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই ভাইয়া আমার মুখ তুলে আমার 2 গালে খুব জোরে 2টা চড় দিল। আমি নিচে পড়ে গেলাম। তখনই ভাইয়া বলতে লাগলো, তোমাদের সকলের আদর পেয়ে ও একটা আস্ত বদমাশ হয়ে গেছে। ওর পরীক্ষার রেজাল্ট দেখতে আমার বন্ধুর দোকানে গিয়েছিলাম। সেখানে আমার সব বন্ধুরা ছিল। আমি ওদের সামনে শ্রাবণের রেজাল্ট বের করি। রেজাল্ট কি ছিল জানো তোমরা? কি বলিস? সব বিষয়ে ফেল, এমনকি ধর্মের বিষয়ে ফেল। আমার চোখ থেকে না চাইতেও পানি গড়িয়ে পড়তে লাগলো। এরপর সবাই আমাকে সেই দিন বেশি কথা বলে। কেউ কথা শোনাতে বাদ দেয়নি, শুধু আমার ছোট বোনটা বাদে। তখন রাত 1টার বেশি বাজে। সবাই ঘুমিয়ে গেলেও আমার চোখে কোনো ঘুম নেই। আমার জীবনে আমি কোনো দিন এত বেশি কথা শুনি নাই। একটা সময় তো আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি, তাহলে হয়তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু পারি নাই। একদিকে ছিল সিমলার প্যারা আর অন্যদিকে পরিবারের প্যারা। অনেক সময় ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আমি রাত 2টার সময় বাসা থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বলে। হাতে কোনো টাকা ছিল না, কোথায় যাব এত রাতে, কি করব কিছুই বুঝে পাচ্ছিলাম না। আমাদের শহরের মেন রোডের পাশে একটা বেঞ্চে একা একা বসে আছি। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1টা ট্রাক যাচ্ছে ঢাকার দিকে। আমাকে যে করেই হোক ঢাকা যেতে হবে। সেখানে গিয়ে কি করব, কোথায় থাকবো, কি খাবো কিছু জানি না। তবু আমার মন বলতেছে ঢাকা যেতে, কিন্তু কিভাবে যাব তাই ভাবতেছি। কাছে তো কোনো টাকা নেই। তখনই আমার সামনে একটা খালি ট্রাক এসে থামে। মনে হয় মাত্র কোনো কিছু ডেলিভারি দিয়ে এসেছে, কিন্তু এখানে হঠাৎ থামলো কেন? তখনই দেখি ট্রাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা হতে লাগলো। আমি আর দেরি না করে ট্রাকের পিছে উঠে পড়ি। প্রায় 2 মিনিট পরে টের পেলাম ট্রাক চলতে শুরু করেছে। আমি চুপ করে বসে আছি পিছনে। ড্রাইভার জানে না যে আমি এখানে আছি। তখন পরিবারের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। এরপর যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি ট্রাক থেকে নেমে গেলাম। চারিদিকে ভালো করে দেখতে লাগলি। সবকিছু দেখে বুঝলাম এটা ঢাকা শহর। ব্যাস এইটুকুই। বর্তমানে দোস্ত, তুই তো পুরো একটা সিনেমার কাহিনী শোনালি আমাদেরকে। এ হারামি, এত সামান্য কারণে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? ভাই, তোদের কাছে সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় আঘাত ছিল। বন্ধু, তুই এইটা একদম ঠিক করিস নাই। জানিস আন্টি তোর জন্য কত কান্না করেছে এতদিন? আচ্ছা চল, তোকে তোর বাসায় দিয়ে আসি। আন্টি তোকে দেখলে খুব খুশি হবে। এই না না, একদম না, আমি বাসায় যাব না। মানে কি? তুই বাসায় যাবি না মানে কি? এতদিন পরে এসেছিস, আবার বলতেছিস বাসায় যাবি না? এখনো কি পরিবারের উপরে রেগে আছিস? না, রেগে নেই, তবে এখানে এসেছি একটা কাজে। কাজটা শেষ হলেই পরিবারের কাছে যাব আমি। শুধু একটু সময় দে আমাকে। তাহলে এখন কি করবি তুই? সমস্যা নেই, একটা ফ্ল্যাটে আছি আপাতত। সবই বুঝলাম, কিন্তু আমি এটা তাদের সাথে আছি। এবার বাসায় যেতে হবে। আমাকে যেতে হবে, না হলে বউ আমাকে খুব মারবে। সবাই একসাথে হেসে দিলাম। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে খুব ভালো লাগতেছে পুরনো বন্ধুদেরকে কাছে পেয়ে। অনেক হ্যাপি মনে হচ্ছে আজকে নিজেকে। জানি না নিজের পরিবারকে কাছে পেলে কতটা খুশি হব। বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টা বাজে। আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিলাম। এরপর আর কোনো কিছু চিন্তা না করে বিছানায় গা এলিয়ে দিলাম। ব্যাস, সাথে সাথেই চোখে ঘুম চলে এলো। অপরদিকে সিমলা যখন সকালবেলা গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল, তখন সে শ্রাবণ, জয় আর হৃদয়কে একসাথে দেখতে পায়। তখন সিমলার মনে একটা সন্দেহ তৈরি হয়, কারণ আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল হৃদয় আর জয়া। সিমলা তখন মনে মনে ভাবলো, আমার কি কোথাও ভুল হচ্ছে? এটা শ্রাবণ নয় তো? আমার মন বলতেছে এটা শ্রাবণ। আমার তো কোনো দিন এমনটা মনে হয়নি আজ পর্যন্ত, কিন্তু বিষয়টি তো অন্যরকমও হতে পারে। যেমন এটা যদি শ্রাবণ হয়, তাহলে তো ওর পরিবারের কাছে যেত আগে। তাছাড়াও নামটার সাথেও তো মিল নেই। আগে যেমন আমার সাথে রিলেশনশিপে ছিল, তখন তো অনেক রোগা পাতলা ছিল, আর এই ছেলেকে তো অন্যরকম লাগে। সিমলা কিছুতেই মিলাতে পারতেছে না, তাই সে সিদ্ধান্ত নিল যে সে জয় আর হৃদয়ের সাথে কথা বলবে। এরপর সিমলা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। সিমলা অফিস থেকে বেরিয়ে যায়। আজকে সারাদিন সিমলা কোনো কাজেই মন লাগাতে পারে নাই, কারণ সারাদিন সে ইমন নামে ছেলেটার কথা চিন্তা করছে। সিমলা জানে জয় আর হৃদয়কে এখন কোথায় পাওয়া যাবে, তাই সে সোজা গাড়ি নিয়ে হৃদয়ের বাসার সামনে চলে গেল। হৃদয়ের বাসার সামনে একটা টং দোকান আছে, সেখানে বসে হৃদয় আর জয় চা খাচ্ছিল। এটা তাদের ডেলিকার রুটিন বলেই চলে। হৃদয় আর জয় পুলিশের গাড়ি দেখে একটু অবাক হলো, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো গাড়ি থেকে নামা মানুষটাকে দেখে।
কারণ তারা দেখতে পেল গাড়ি থেকে আর কেউ নয়, শিমলা নামতেছে। শিমলা সোজা জয়ের কাছে চলে গেল। সেখানে গিয়ে একটা হালকা হাসি দিয়ে তাদের সামনে একটা বেঞ্চে বসে পড়ল। এরপর বলল, জয় ভাইয়া এবং হৃদয় ভাইয়া কেমন আছেন? ভালো। ভাইয়া, আপনার হয়তো ভাবতেছেন আমি হঠাৎ করে আপনাদের কাছে কেন এলাম, তাই না? আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে এসেছি। কি জানতে এসেছিস আমাদের কাছে? আজকে সকালে আপনাদের দুজনকেই একটা ছেলের সাথে দেখেছিলাম। ওই ছেলেটা কে ছিল? আগে তো কোনো দিন এই এলাকায় দেখি নাই। শিমলার মুখে শ্রাবণের কথা শুনে জয় আর হৃদয় দুজনে একটু অবাক হয়। অবাকের সাথে একটু ভয়ও পায়, কারণ শিমলা যদি জানতে পারে এটা শ্রাবণ, তাহলে শ্রাবণ সে জয় আর হৃদয়ের অবস্থা খারাপ করে ফেলবে। সেটা তাদের জানা আছে খুব ভালো করে। কি হলো, কথা বলতেছেন না কেন? এবার জয় কথার উত্তরে বলল, ওটা তো আমাদের একটা পুরনো ফ্রেন্ড। নাম কি? বাসা কোথায়? নাম কি বলবে এটা ভেবে পাচ্ছে না জয়, কারণ যদি শ্রাবণের নাম বলে দেয় তাহলে নিশ্চয়ই শিমলা বুঝতে পেরে যাবে এটা শ্রাবণ। তাই জয় অনেক সময় ভেবে একটা নাম বলল। ওর নাম তো নিলয়। মিথ্যা বলতেছেন কেন? মানেটা খুব সোজা। ওই ছেলের নাম নিলয় না, ওই ছেলেটার নাম ইমন। সে নিজে আমাকে বলেছিল। আর আপনি আমাকে মিথ্যা বললেন কেন? শিমলার মনে একটা আশার আলো জাগলো, কারণ ছেলেটাও হয়তো তাকে মিথ্যে না বলেছে। এরপর শিমলা আবার বলল, ভাই আমি জানি এটা শ্রাবণ, তাই শুধু শুধু মিথ্যা বলে লাভ নেই। আরে ম্যাম, এক মিনিট, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওই ছেলেটা শ্রাবণ হতে যাবে কেন? আর শ্রাবণ হলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতো না। ম্যাডাম, ওই ছেলেটা আমাদের অনেক পুরনো ফ্রেন্ড। নাম ইমন হুসাইন আর ডাকনাম হচ্ছে নিলয়। ও আগে ঢাকা থাকতো, এখন ঘুরতে আমাদের শহরে এসেছে। আর একটা কথা আপনি বুঝতেছেন না, এটা যদি শ্রাবণ হতো তাহলে সে তো প্রথমে ওর পরিবারের কাছে যেত, তাই না? আর সেখানে গেলে তো আপনি দেখতেই পারতেন। শিমলার মুখটা মুহূর্তেই খারাপ হয়ে গেল, কারণ সে ভেবেছিল সে হয়তো ঠিক পথেই এগিয়েছে। কিন্তু না, এটা যদি শ্রাবণ হতো তাহলে নিশ্চয়ই নিজের পরিবারের কাছে আগে যেত। শিমলা মনে মনে এগুলো ভাবলো। আচ্ছা, ছেলেটার একটা ছবি দিন তো আমাকে। ছবি দিয়ে কি করবেন? দরকার আছে, তাড়াতাড়ি দিন। আমাদের কাছে ওর কোনো ছবি নেই। নিজে থেকেই দেবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? আপনাদের একটা কথা বলা হয়নি। আমরা যখন ঘুরতেছিলাম তখন জয় অনেকগুলো সেলফি তুলেছিল। অনেকদিন পরে দেখা হয়েছে সেই জন্য। এরপর শিমলা জয়ের মোবাইল থেকে জোর করে শ্রাবণে পিক নিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শিমলা তো জানাই না এটাই তার শ্রাবণ। শিমলা ছবিগুলো নিয়ে গাড়ি করে আবার চলে গেল। শিমলা চলে যাওয়ার পর জয় আর হৃদয় আলোচনা করতে লাগলো। বাইরে ভাই, এই মেয়ে কি সাংঘাতিক! এই মেয়ে শ্রাবণে খোঁজ পেল কিভাবে? এটা তুই ঠিক বলেছিস। আর তাছাড়া পুলিশ কি সাধে হয়েছে নাকি? আর বুকা খোঁজ পেয়েছে নাকি জাস্ট সন্দেহ হয়েছে, তাই হয়তো জিজ্ঞেস করতে এসেছে। বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। তুই আবার কি বুঝিসনি? আচ্ছা ভাই, এই শিমলা এখনো বিয়ে করে নাই কেন? বয়স তো কম হয়নি, তাছাড়াও ঠিকঠাক জব তো করে। এটা তুই ঠিক বলেছিস। কি জানি বিয়ে করে না কেন। আমার তো মনে হয় এই মেয়ে এখনো শ্রাবণকে ভালোবাসে, তাই হয়তো বিয়ে করে নাই। হতে পারে, তবে তুই আগে শ্রাবণকে ফোন দে আর ওকে সবকিছু খুলে বল। ওয়েট। অপরদিকে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমার ঘুম দূর হয়ে গেল। আমি ঘুম চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি জয় ফোন দিয়েছে। জয় বল, ফোন দিয়েছিস কেন? তুই কোথায় এখন তাই বল। কোথায় আবার? বাসায় ঘুমিয়ে আছি। কেন? তুই ওই অসময়ে ঘুমিয়ে আছিস? এদিকে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? এরপর জয় আমাকে সবকিছু খুলে বলল। আমি শুনে একটু অবাক হলাম। শিমলা আমার খোঁজ পেল কিভাবে? আর ওকে তো আমি এখনো দেখি নাই। শিমলাকে দেখাতে পারবি? দেখাতে পারবো না কেন? চলে আয়, দেখিয়ে দিচ্ছি। এখন আসবো? চলে আয়, সমস্যা নেই। সবে মাত্র রাত 8টা বাজে। আচ্ছা, তোরা কোথায় আছিস এখন? আমাদের বাসার সামনে একটা দোকানে বসে আছি, তুই চলে আয়। আচ্ছা, আমি একটু পরে আসতেছি। এরপর ফোন কেটে দিলাম। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি বাসার বাইরে বেরিয়ে একটা রিক্সা নিয়ে জয়দের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম।
প্রায় 10 মিনিট পরে পৌঁছে গেলাম হারামি দুটোর কাছে। ওই তাড়াতাড়ি চল। কোথায় শিমলা? অনেক দিন দেখি না, একটু দেখে আসি। আরে বন্ধু, ব্যস্ত হলে চলে? এসেছিস, এক কাপ চা বিড়ি সিগারেট খেয়ে নে, তারপরে না হয় যাওয়া যাবে। এত ব্যস্ত হলে চলে? এটা তুই ঠিক বলেছিস, তাহলে একটা সিগারেট দে, অনেক সময় খাওয়া হয়নি। বাহ, ঢাকা গিয়ে দেখি অনেক উন্নতি হয়েছে। এরপর জয় পকেট থেকে একটা সিগারেট বের করে আমাকে দিল। আমি সিগারেটটা মুখে দিয়ে আগুন নিয়ে বললাম, আরে বন্ধু, সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আমার কেউ ছিল না, তাই হয়তো এটা বেছে নিয়েছিলাম। আরে হৃদয়ের কথা বাদ দে তো, তুই তো জানিসই চিরকাল ধরে ধার্মিক। আমিও জয়ের সাথে তাল মিলিয়ে হেসে দিলাম। এইটা দেখে হৃদয় বলল, তোদেরকে দেখে ভালো কথা বললেও তোরা আমাকে নিয়ে মজা নিস। আচ্ছা জয়, একটা কথা বলবি? বল। এই ভিতর ডিমকে ভাবি কি দেখে বিয়ে করলো? হারামি তো না খায় সিগারেট, না খায় গাঞ্জা। আজকালকার মেয়েরা তো আবার এইসব ছেলেদের ছাড়া কাউকে বিয়ে করে না। তুই এটা একদম ঠিক বলেছিস, আমিও মাঝে মাঝে ভাবি। এটা বলেই আমি আর ভয় অট্টহাসিতে হেসে উঠলাম, আর হৃদয় আমাদের দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হৃদয় বলল, এজন্যই তো তোর বিয়ে হয় না। মামা, এটা তুই একদম ঠিক বলেছিস। আমারে কেউ চয়েস করে না, তবু আমি রিল্যাক্স। সবাই কিছু সময় হেসে নিলাম। এরপর আমরা তিনজন জয়ের বাইকে উঠলাম। বাইক স্টার্ট দিয়ে জয় চালাতে লাগলো, আর আমার মোবাইলে জরুরি একটা কল আসার কারণে আমি ফোনের দিকে মনোযোগ দিয়ে কথা বলতে লাগলাম। আমি ফোনে কথা বলতেছি, তখনই জয় গাড়ি ব্রেক করলো। হৃদয় পিছ থেকে নেমে গেল। বুঝলাম শিমলার বাসার সামনে চলে এসেছি। আমিও কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে গেলাম। প্রায় 5 মিনিট পরে কথা শেষ হলো। এরপর আমি জয়কে বললাম, কই, আমরা কি চলে এসেছি? তোর তো ফোনে কথা বলা শেষ হচ্ছে না। সামনে দেখ, এই বাসার 3 তলায় শিমলা থাকে। জয়ের কথায় আমি সামনে তাকালাম। সামনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ বাসাটা একটু চেনা চেনা লাগতেছে। আর তার চেয়ে বড় কথা, বাসাটা দেখে বুকের ভিতরে ধুকধুক আওয়াজ যেন একটু বেড়ে যাচ্ছে। এমন আগে কোনো দিনই হয়নি। আমার মনে হচ্ছে সামনে আমার জন্য বড় কিছু অপেক্ষা করতেছে। তাই আমি জয়কে উদ্দেশ্য করে বললাম, এটা কার বাসা ভাই? চেনা চেনা লাগতেছে। যাক, কিছুটা চিনতে পেরেছিস। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবি না। আরে কথা না পেঁচিয়ে বলতো, এটা কার বাসা? এরপর জয় যে কথাটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চিনতে এত বড় ভুল করলাম। এটার পরিবেশটাও অনেক সুন্দর, যে কেউ দেখলেই পছন্দ করবে। এরপর আমি চারিপাশে তাকিয়ে দেখতে লাগলাম। এটাই আমার বাসা। অনেক দিন আসা হয় না, তাই চিনতে ভুল করেছি। তাছাড়াও এখানে আসার সময় আমি ফোনে ব্যস্ত ছিলাম, তাই খেয়াল করতে পারি নাই কোন রাস্তায় যাচ্ছিলাম। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, আমি তো যেতে চেয়েছিলাম শিমলার বাসায়, তাহলে এই হারামিগুলো আমাকে এখানে নিয়ে এলো কেন? আমার খুব রাগ হলো, তাই আমি জয় আর হৃদয়ের দিকে তাকালাম। কি মামা, একেবারে চমকে দিলাম না? আমাকে তোরা এখানে নিয়ে এলি কেন? কেন, তুই তো বললি যে শিমলার সাথে দেখা করবি। সেটা আমরা কি করে বলবো বল? আমরা যেটুকু জানি শুধু সেটুকুই বললাম, বাকিটুকু তুই খুঁজে বের কর। ভাই, তোরা আমাকে এটা কি শোনালি? আমার মাথায় তো কিছুই আসতেছে না। অবশেষে কিনা এক্স গার্লফ্রেন্ড আমার বাসায় ভাড়া থাকে? আজব। তুই চুপ কর, এটা তোর বাসা না, ওকে? তুই অনেক বছর আগে বাসা থেকে পালিয়ে গেছিস, এখন আর এটা তোর বাসা নেই। জয়, তুই ঠিক বলছিস। জয় আর হৃদয়ের কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বাসার গেটের সামনে বসে ওদের দুজনকে উড়াধরা মারতে লাগলাম। এইবার বোঝ কেমন লাগে, মজা করার আর মানুষ পাস নাই। হঠাৎ করে কে যেন আমাকে ভাইয়া বলে ডাক দিল। আমি জয় আর হৃদয়কে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে তাকালাম। পিছনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে বাসের সেই মেয়েটি যার সাথে আমি খুলনা এসেছিলাম। আমি একটা হাসি দিয়ে বললাম, আরে তুমি এত রাতে এখানে কি করো? আমারও তো একই প্রশ্ন, আপনি এত রাতে এখানে কি করেন? জয় ভাই আর হৃদয় ভাইয়াকে মারতেছেন কেন? আমি তো একটা কাজে এখানে এসেছিলাম। 1 মিনিট, তুমি কি জয় আর হৃদয়কে চিনো? আজব, চিনবো না কেন, অনেক আগে থেকেই চিনি। ও আচ্ছা, তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিলে না। এইদিকে জয় আর হৃদয় অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতেছে না, কারণ শ্রাবণ বলেছিল কেউ তার আসল পরিচয় জানে না। তাহলে এটা কি? ও, আপনাদের তো বলাই হয়নি, এই মেয়েটা আর কেউ নয়, এই মেয়েটার নাম জান্নাত। আর জান্নাত হচ্ছে শ্রাবণের সেই ছোট বোন, অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো শ্রাবণ চিনতে পারে নাই। আর জান্নাতও অনেক বছর পর দেখতেছে, তাই চিনতে পারে নাই। মোট কথা,
দুই ভাই বোন কেউ জানে না যে তারা দুইজন আপন ভাই বোন। কোন প্রশ্ন ভাইয়া? এই যে তুমি এত রাতে একা একা রাস্তায় কি করো? ভাইয়া আপনি না অনেক বোকা। এই যে পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটা আমাদের, আমি এখানেই থাকি। মেয়েটির কথা শুনে আমি থ হয়ে গেলাম। মেয়েটির দিকে ভালো করে একবার তাকালাম। তাহলে আমার সন্দেহই কি ঠিক হতে চলেছে? এটা কি আমার সেই ছোট্ট আপুটা? না, কিছুই ভাবতে পারতেছি না। কি হলো ভাইয়া, চুপ করে গেলেন কেন? আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নামটা যেন কি? সে কখন থেকে জিজ্ঞেস করব করে করা হয়নি। জান্নাতুল নাইমা, সবাই জান্নাত বলেই ডাকে, আপনি চাইলে জান্নাত বলে ডাকতে পারেন। আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। আমি জয় আর হৃদয়ের দিকে ঘুরে তাকালাম। ওরা তো দুইজন চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে আছে। আমি ওদেরকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, এটাই কি আমার বোন? ওরা চোখ দিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কি হলো ভাইয়া, কথা বলেন না কেন? না এমনি। তোমার নামটা কিন্তু খুব সুন্দর। কে রেখেছিল তোমার এই নামটা? নামটা কে রেখেছিল এই কথা জিজ্ঞেস করায় জান্নাতের মুখটা কালো হয়ে গেল। এর কারণ আমি বুঝতে আর বাকি নেই। কারণ জান্নাতের নামটা আমি নিজেই রেখেছিলাম। তখন আমার বয়স 6-7 হবে। সকলের সাথে যুদ্ধ করে আমার বোনের নাম আমি রেখেছিলাম। যাই হোক, গল্পে আসা যাক। কি হলো, বলতেছো না কেন? আমার ভাইয়া রেখেছিল। ও আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি? সেটা অন্য এক সময় বলবো, এখন বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, আপু বকা দিবে অনেক। যাও। তবে এত রাত পর্যন্ত মেয়েদের বাইরে থাকা ঠিক না। আসলে ভাইয়া আমি কখনোই একা একা রাতে বের হই না, কিন্তু অনেকদিন পরে বাসায় এসেছি তো, তাই একটু বন্ধুদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তুমি বাসায় যাও, তাহলে আমরা আসি। ভাইয়া আপনি কি এই এলাকায় থাকেন নাকি? আর জয় ভাইয়া কি আপনার ফ্রেন্ড নাকি? এরপর আমি আর সামান্য কিছু কথা বলে আমাদের বাসা থেকে দূরে চলে এলাম। ভাই, একটু আগে কি হলো আমার সাথে? কি হলো মানে বুঝতেছিস না? আমি নিজের বোনকে চিনতে পারি নাই। কিন্তু তাহলে জান্নাত তোকে ভাইয়া বলে কেন? তোদের আগে কোথাও দেখা হয়েছিল নাকি? এরপর সবকিছু খুলে বললাম। কি বলিস, এত কিছু? আমার কাছে বাসে বসে জান্নাতকে চেনা চেনা লাগতেছিল, তাই তো ওর সব কথা চুপ করে মেনে নিয়েছিলাম। কিন্তু শিওর ছিলাম না এটাই জান্নাত। কিন্তু ভাই আসল কাজটাই তো হলো না। কি কাজ? আরে মিয়া, আমাদের ভাবিকেই তো দেখাতে পারলাম না, শ্রাবণকে। ফাইজলামও বন্ধ কর। শিমলা তোদের ভাবি হতে যাবে কোন দুঃখে? সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা ভাই, চল বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। কালকে দেখা হলে দেখিয়ে দিমুনি ভাবিরে। হয় জানি তো, বাসায় কাউকে রেখে এখন বাইরে এক মুহূর্তের জন্য থাকতে মন চায় না। চল হৃদয়, তাড়াতাড়ি বাসায় যাই, গিয়ে খেলাধুলা শুরু করে দেই। ছি ছি ছি, একটু তো শরম কর হারামি। এরপর আমরা যে যার বাসায় চলে এলাম। বাসায় এসে অনলাইনে খাবার অর্ডার দিলাম। এরপর মোবাইলটা বের করে নাজমুলকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করলো। জি স্যার, বলুন। কালকে পিরোজপুর যেতে হবে আপনাকে আমার সাথে। ওকে স্যার, কিন্তু কেন? একটা পুরনো হিসাব বাকি রয়ে গেছে, সেইটা মেটাতে যাব কালকে। ঠিক বুঝলাম না স্যার। আপনার বুঝে লাভ নেই, কালকে গেলেই বুঝতে পারবেন। ওকে স্যার, গুড নাইট। এরপর ফোন কেটে দিলাম। রুমে শুয়ে আছি আর ভাবতেছি কালকে পিরোজপুর থানায় গিয়ে ছেলেগুলোর কি হাল করব। খুব রাগ হচ্ছে নিজের উপরে। আপনারা তো কিছুই বুঝতেছেন না, আসুন আমি বুঝিয়ে বলতেছি। ঢাকা থেকে বাসে করে খুলনা আসতে গেলে পিরোজপুরের ভিতর দিয়ে আসতে হয়। আর পিরোজপুরে কি হয়েছিল আপনারা তো সেটা জানেন। জান্নাতকে কয়েকটা ছেলে আজে বাজে কথা বলেছিল। আমি তাদেরকে হালকা মেরেই পুলিশের হাতে দিয়ে দেই। কিন্তু আজকে যখন জানতে পারলাম ওরা আমার নিজের বোনকে এই কথাগুলো বলেছে, তাই প্রচুর রাগ উঠতেছে নিজের উপরে। চোখ বুজে শুয়ে আছি। যখন প্রচুর রাগ হয় তখন আমি এইভাবে অন্ধকার রুমে চোখ বন্ধ করে শুয়ে থাকি। হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একটা ছেলে খাবার নিয়ে এসেছে। আমি খাবার নিয়ে ভিতরে চলে এলাম। এরপর রাতের খাবার খেয়ে নিলাম। এখন রাগ অনেকটা কমেছে, তাই ল্যাপটপ আর 1 কাপ চা নিয়ে ছাদে চলে এলাম। ছাদের এক কোণে ছোট্ট একটা টেবিল এবং 2টা চেয়ার রাখা আছে। আমি ল্যাপটপ টেবিলে রেখে চা খেতে লাগলাম আর রাতের এই ঠান্ডা আবহাওয়ার মজা উপভোগ করতে লাগলাম। চারিদিকে কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে কয়েকটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। এরপর আমি আলামিনকে ফোন দিলাম। এই হচ্ছে সে আলামিন, যে নেট বিষয়ে একটু বেশি ধারণা। হ্যাঁ স্যার, বলুন, কি মনে করে ফোন দিলেন? আলামিন, একটু খোঁজ নিয়ে দেখতো এনামুলের বড় কোনো মিটিং আছে কিনা খুব তাড়াতাড়ি। 2 মিনিট সময় দিন স্যার, আমি খুঁজে দেখতেছি।
2 মিনিট পরে। স্যার, কাছাকাছি কোনো মিটিং নেই, তবে 1 মাস পরে অনেক বড় একটা মিটিং আছে, যেখানে অনেক বড় বড় লোকজন আসবে। সাধারণ কোনো মানুষ এই মিটিংয়ে আসতে পারবে না স্যার। যত বড় মিটিং হোক না কেন, এই শ্রাবণ সব মিটিয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে। স্যার, আমার থেকে ভালো সেটা আর কে জানে। বুঝলি আলামিন, এনামুলের ভাগ্যটা অনেক ভালো, তাই 1 মাস সময় পেয়ে গেল। জি স্যার, ঠিক বলেছেন। এরপর আরো কিছু সময় কাজের ব্যাপারে কথা বলে ফোনটা রেখে দিলাম। কিছু সময় চোখ বন্ধ করে রইলাম, তখনই আগে সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। পুরনো কথা ভাবতে ভাবতে টেরই পাইনি যে রাত 1টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সবকিছু গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে এলাম। এরপর আর 7-5 না ভেবে সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুমিয়েছিলাম, তখনই বাসার কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। ইস, অনেক দেরি হয়ে গেছে। আজকে তো আমার পিরোজপুর যাওয়ার কথা ছিল। ও শিট! তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ব্রাশ মুখে দিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে সামনে তাকিয়ে দেখি নাজমুল দাঁড়িয়ে আছে, প্যান্ট শার্ট পরে একদম ফিট হয়ে চলে এসেছে। নাজমুল আমাকে এই অবস্থায় দেখে একদম হাঁ করে আমার দিকে চেয়ে আছে। কি হয়েছে? এইভাবে কি দেখেন মিস্টার নাজমুল? স্যার, সকাল 10টা বাজে আর আপনি এখনো ব্রাশ করেন নাই? দূর, আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি। তুমি ভিতরে এসে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ও আচ্ছা স্যার। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর নাজমুল আমার বাসাটা চারদিকে ঘুরে দেখতে লাগলো। নাজমুল চলো, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। স্যার, সকালে নাস্তা করবেন না? এখন সময় নেই, রাস্তায় করে নিব নে। ওকে স্যার। এরপর বাসা থেকে বের হলাম। বাইরে বের হয়ে দেখি নাজমুল বাইক নিয়ে এসেছে। এরপর নাজমুলের বাইক স্টার্ট দিল, আমি ওর পিছে বসে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমার মেজাজটা একটু খারাপ হলো, কারণ নাজমুল এটা বাইক চালাচ্ছে নাকি সাইকেল চালাচ্ছে কিছুই বুঝতেছি না। আমাদের বাইককে টক্কর মেরে রিক্সাও এমনকি আগে চলে যাচ্ছে। তাই আমি বিরক্ত হয়ে নাজমুলকে বললাম, নাজমুল তুমি এটা কি চালাচ্ছ? তুমি তো মিয়া বাইকের মান সম্মান খেয়ে দিচ্ছ। স্যার, বেশি জোরে চালাতে পারবো না, আগেও একবার মরতে মরতে বেঁচেছি, আর কোনো রিস্ক নিতে চাই না। এই তুমি বাইক থামাও। কেন স্যার? থামাতে বলছি, থামাও। এরপর নাজমুলকে বাইক থেকে নিচে নামিয়ে আমি ড্রাইভ করার সিটে বসলাম। নাও, এইবার আমার পিছে বসো। এ কি স্যার, আপনি বাইক চালাতে পারেন? আজও বাইক চালাতে পারবো না কেন? না মানে স্যার, এর আগে তো কোনোদিন দেখি নাই, তাই আর কি। এরপর আমি বাইক স্টার্ট দিয়ে খুব জোরে জোরে চালাতে লাগলাম। বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখি নাজমুল খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছিল আমি ভালো চালাতে পারি না, কিন্তু সে তো জানে না আমি বাইক নিয়ে পিএইচডি করেছি। প্রায় 10 মিনিট পরে সামনে খেয়াল করি কিছু দূর সামনে সেই পুলিশ ম্যাডাম গাড়ি চেক করতেছে। আমি এটা দেখে নাজমুলকে জিজ্ঞেস করলাম, গাড়ির কাগজপত্র সাথে আছে নাকি? স্যার, বাসায় রেখেছি বলে। সমস্যা নেই, আমাদের আবার কে কি বলবে। মনে মনে 2টা গালি দিলাম। এরপর বাইকের স্পিড বাড়িয়ে পুলিশ ম্যাডামের সামনে দিয়ে চলে গেলাম। পিছে তাকিয়ে দেখি পুলিশ ম্যাম গাড়ি থামানোর জন্য ইশারা করতেছে, কিন্তু কে শোনে কার কথা? কারণ আমি জানি এখানে গাড়ি থামালে আরেক বিপদে পড়া লাগবে, তাই আর কোনো রিস্ক নিলাম না। প্রায় 2 ঘন্টা পরে পিরোজপুর থানায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে প্রথমে আমি বড় অফিসারের কাছে গেলাম। কে আপনি, আর কি চাই? কোনো সমস্যা হয়েছে? আমি কিছু না বলে পকেট থেকে একটা কার্ড বের করে দিলাম। সাথে সাথেই পুলিশ অফিসারটি দাঁড়িয়ে গেল আর বলল, স্যার আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা একটা আছে। জি স্যার, বলুন। 2 দিন আগে আমি কয়েকটি ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম, তারা কোথায়? লকআপে আছে স্যার। সেই লকআপের চাবি আর একটা মোটা লাঠি নিয়ে আমার সাথে আসুন। যেই কথা সেই কাজ। লকআপের সামনে গিয়ে দেখি ছেলেপেলেগুলো বসে বসে তাস খেলতেছে। ব্যাস, মেজাজটা বিগড়ে গেল। লকআপের তালা খুলে ভিতরে গিয়ে কাউকে কিছু না বলে সবগুলোকে শরীরের সবটুকু বল দিয়ে মারতে লাগলাম। আর ছেলেগুলো ও মাগো বলে চিৎকার দিতে লাগলো। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখনো সবগুলোকে পিটিয়ে যাচ্ছি। নাজমুল অবস্থা খারাপ বুঝে আমাকে লকআপের বাইরে নিয়ে আসে। আমাকে 1 বোতল পানি দেওয়া হলো। আমি পানি খেয়ে একটু শান্ত হলাম। স্যার, একটা মেয়ের জন্য আপনি এতগুলো ছেলেকে এইভাবে পিটালেন? স্যার, আপনার মতো সবাই হলে আমাদের দেশে আজকে এমন অবস্থা হতো না, কমে যেত ধর্ষণের কেস। মেয়েটি আর কেউ ছিল না, আমার ছোট বোন ছিল। ও সরি স্যার, আমি জানতাম না। এরপর আর কিছু সময় থানায় বসে থেকে পরে বাসার দিকে রওনা দিলাম। এর মাঝে নাজমুল কোনো কথা বলে নাই, ও শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আমার সব কর্মকাণ্ড দেখেছে। স্যার, আপনি হঠাৎ এদের পেলেন কোথায়? আর হঠাৎ এমন মারলেনই কেন? ওরা আমার বোনকে বাজে কথা বলছিল, মানে ইফটিজিং করছিল। ও এই ব্যাপার। স্যার, আপনি একদম ঠিক করেছেন। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম।
পিরোজপুর থেকে বাসায় আসতে প্রায় 3 ঘন্টা লেগে যায়। নাজমুল আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আমি আর কোনো কিছু না ভেবে বাসায় ঢুকে যাই। তখন দুপুর 2টা বাজে। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের জন্য কিছু একটা রান্না করে খেয়ে নিলাম। আজকে একটু পরিশ্রম করা হয়েছে, তাই চোখে ঘুম চলে এলো। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম আমার গায়ে বৃষ্টি পড়তেছে। হাত দিয়ে উঠে পড়লাম, আর এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করতেছি, কারণ আমার সম্পূর্ণ মনে আছে আমি যখন ঘুমাতে এসেছিলাম তখন বাসার মেইন দরজা লক করে এসেছিলাম। তাহলে পুলিশ ভিতরে এলো কেন, আর আমাকেই বা ঘুম থেকে তুললো কেন? এইরকম হাজারো প্রশ্ন নিজের মনে ঘুরপাক খাচ্ছিল। তখনই পুলিশ ম্যাম বল, ওই এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? এইভাবে তাকিয়ে না থেকে আমাদের সাথে চল। মানে কি? আপনারা আমার বাসার ভিতরে ঢুকলেন কিভাবে? সেই সব আমরা তোকে বলতে পারবো না, তুই এখন আমার সাথে চল। এক্সকিউজ মি ম্যাম, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? আমি অপরাধীদের সাথে সবসময় এইভাবেই কথা বলি, বেশি কথা না বলে চল। ওয়েট ওয়েট, অপরাধী? কে অপরাধী? আমি কি অপরাধ করেছি জানতে পারি? হাবিলদার, আপনি ওনাকে নিয়ে বাইরে আসুন, আমি গাড়ির কাছে যাচ্ছি। আমি অবাক হয়ে তার যাওয়া দেখতে লাগলাম। ভাইরে ভাই, এটা কি কোনো পুলিশ নাকি অন্য কিছু? আমার কি অপরাধ কিছুই বলতেছে না, আজব। এরপর 2জন পুলিশ আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আমি পুলিশের গাড়িতে বসে আছি, মেজাজটা পুরো বিগড়ে আছে, কোনো কথা বলতেছি না। ইচ্ছে করতেছে এখানে সবগুলোকে মেরে পালিয়ে যাই, কিন্তু এটা সম্পূর্ণ অপরাধ, তাই চুপ করে বসে আছি। মাথা ঠান্ডা করে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার অপরাধটা কি? কি করেছি আমি যার জন্য আমাকে এইভাবে আপনারা তুলে নিয়ে যাচ্ছেন? শিমলা কিছু না বলে আমার সামনে 3টা বন্দুক রাখলো, যার মধ্যে একটা পিস্তল আর বাকি 2টা অটো বন্দুক। আমি এগুলো দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ এগুলো তো আমি আমার রুমের ড্রয়ারে রেখেছিলাম। তাহলে এগুলো এখানে আসলো কিভাবে? কি মিস্টার রিমন, অবাক হচ্ছেন? এগুলো আমার কাছে কিভাবে এলো? আমি কিছু বলতেছি না, চুপ করে ম্যামের দিকে চেয়ে আছি। আমি জানি আপনি এখন কিছু বলবেন না। আচ্ছা শুনুন, আমিই বলি এগুলো আমি পেলাম কি করে। এরপর শিমলা বলতে শুরু করলো, আজকে সকালে আমি রাস্তায় গাড়ি চেক করতেছিলাম, কারণ আমার কাছে খবর ছিল যে এই রাস্তা দিয়ে ড্রাগের ট্রাক যাবে, তাই আমি ওখানে সব গাড়ি চেক করতেছিলাম। মনে পড়ে আজকে সকালে ওই রাস্তা দিয়ে আপনি খুব জোরে বাইক চালিয়ে গিয়েছিলেন। আমি আপনাকে থামতে বলেছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না, চলে গেলেন। এটা নিশ্চয়ই জানেন যে পুলিশের কথা অমান্য করা একটা অপরাধ, তাই আমি একটু আগে আপনার বাসায় এসেছিলাম আপনাকে গ্রেফতার করতে, কিন্তু আপনার বাসায় এসে কলিং বেল বারবার বাজানোর পরও কেউ দরজা খোলে না, তাই আমি বাধ্য হয়ে দরজার লক ভেঙে ফেলি এবং আপনাকে খুঁজতে খুঁজতে আপনার রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আপনি ঘুমিয়ে আছেন। আমি একটু অবাক হলাম, কারণ এত ঘুম কোথা থেকে আসে আপনার। যাই হোক, আমি আপনার রুমটা একটু ভালো করে দেখতেছিলাম, তখনই আমার চোখ যায় এইগুলোর দিকে। ড্রয়ার খোলা ছিল। আপনি খুব বড় একটা ভুল করে ফেলেছেন এই শিমলার সাথে টক্কর নিয়ে। শিমলা এই কথাগুলো বলে জোরে একটা হাসি দিল। আমি তো পুরাই অবাক, কি কাজে এলাম আর কিসের মধ্যে ফেসে গেলাম। কাউকে না বলে তার বাসা তল্লাশি করা তো অপরাধ, সেটা আপনি জানেন না? এখন এইসব না বলে বরং ভাবুন কিভাবে আমার হাত থেকে মুক্তি পাবেন। আমি কিছু না বলে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিলাম। এরপর দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেটে একটা টান দিয়ে বললাম, লকআপ থেকে বের হতে আমার মাত্র 2 মিনিট লাগবে, শুধু 2 মিনিট। আমার এমন কাণ্ড আর কথা শুনে শিমলা তো পুরাই অবাক হয়ে গেল। শিমলা কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, তার বুকে ধুকপুকানি যেন ক্রমশ বেড়েই চলেছে। কেন এরকম হচ্ছে সেটা সে জানে না। শিমলা কোনো মতেই যেন তার চোখের সামনে ছেলেটার চোখের দিকে তাকাতে পারছে না। ইচ্ছে করতেছে ছেলেটার মুখের সিগারেটটা ফেলে দিয়ে তাকে 2টা থাপ্পড় মারতে, যেই ভাবা সেই কাজ। ঠাস করে একটা বসিয়ে দিল আমার মুখে। এক থাপ্পড় খেয়ে আমার সব হিরোগিরি বেরিয়ে গেল। কি জোর মেয়েটার হাতে, তবে থাপ্পড়টায় কেমন যেন আলাদা একটা মজা আছে। কি কোমল মেয়েটার হাত। মেয়েদের হাত এত নরম হয় আমার আগে জানা ছিল না। আমি মুখে হাসি নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। শিমলা নিজেই বুঝতে পারতেছে না কেন সে বারবার এমন করতেছে। শিমলা নিজেই নিজেকে এই প্রশ্নগুলো করতেছে। আমি এক নজরে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। মেয়েটি মানে শিমলার দিকে। অপরদিকে শিমলাও আমার চোখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো রোমান্টিক মুভির শুটিং হচ্ছে এখানে। গাড়ি চলাকালীন সময়ে হঠাৎ ভাঙা জায়গায় গাড়ির চাকা পড়ে যায়, ব্যাস শিমলার ঘোর কেটে যায়, সাথে আমারও। সামনে তাকিয়ে দেখি শিমলা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে লজ্জা পেয়েছে। আমি বুঝি না এটা মেয়ে নাকি অন্য কিছু। লজ্জা পেলে এই মেয়েকে এত সুন্দর লাগে আগে জানা ছিল না। প্রায় 30 মিনিট পরে থানায় চলে এলাম।
আগের দিনের মতো আমাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। আমি সেখানে বসে পড়লাম। এখান থেকে শিমলা ম্যামকে স্পষ্ট দেখা যায়। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। আমি কিছুই বুঝতে পারতেছি না। এর মানে কি? আমি কারো প্রেমে পড়ে গেছি? এটা কি করে সম্ভব? এই জীবনে কত রকমের মেয়ে যে দেখেছি তা বলে শেষ করা যাবে না। কই আজ পর্যন্ত তো কারো উপরে ক্রাশ খেলাম না, তাহলে আজকে কেন এই মেয়ের উপর থেকে চোখ ফেরাতে পারতেছি না? অবশেষে আমি আবার প্রেমে পড়ে গেলাম। আমার যে করেই হোক এই মেয়েকে চাই। আর কতদিন এইভাবে সিঙ্গেল থাকবো? এইবার ভাবতেছি বিয়েটা করেই ফেলবো। শিমলার দিকে তাকিয়ে এগুলো ভাবতেছিলাম, তখনই খেয়াল করলাম শিমলাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শিমলা আমার কাছে এসেই আমাকে বলল, ওই তোর সমস্যা কি বলবি আমাকে?